আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আপু আমরা তাহলে শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে শুরু করছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা হ্যাঁ, সার্থক হচ্ছে আমাকে সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। তারপরে সাইকা সালাম দিছে, মাহি সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। কিছু নতুন নতুন মানুষ আছে না? আচ্ছা জারিফ, অসুবিধা নেই, তুমি যতক্ষণ পর্যন্ত থাকতে পারো কোনো সমস্যা নাই। আম, আমি আসলে অনেক 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 দিন পরে হচ্ছে তোমাদের ক্লাস নিতেছি মোস্ট প্রবাবলি, তাই না? ও ইরামও আছে দেখি, ও আচ্ছা হ্যাঁ, অনেকেই তো আছে। কি অবস্থা ইরাম, কেমন আছো? এই তো আদিব, আমি ভালো আছি। ভালো আছি, হ্যাঁ আছি, মোটামুটি ভালোই আছি। ঘুম আসতেছে অনেক কিন্তু রোজা রমজানের মাস তো আসলে ক্লাস টাস করে, মানে এই রোদের মধ্যে গরমের মধ্যে সকাল থেকে ক্লাস করছি, করে হচ্ছে আমার বাসায় আসলাম, এসে হচ্ছে এখন তোমাদের ক্লাস নিচ্ছি। তো কি অবস্থা? আজকে সার্জারির গল্প শুনবা? আচ্ছা ঠিক আছে, শোনাবো না তোমাকে একটা, হ্যাঁ। আর টাইমটাই এমন, বুঝছো, রোজা রাখছি সবাই। কি অবস্থা, সবাই কেমন আছো আগে আমাকে বলো, যে এত 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 দিন পরে। আমার মানে 1 মাসেরও বেশি হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। আমি হচ্ছে লাস্ট উইকে তোমাদের ক্লাসটা নিতে পারিনি, লাস্ট উইক মোস্ট প্রবাবলি হচ্ছে মানে লাস্ট ক্লাস ছিল হচ্ছে বায়োলজি, আই গেস 24 তারিখে। তো 24 তারিখে হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে আমি তোমাদের ক্লাস নিচ্ছি তো। আমার মনে আছে লাস্ট আমি তোমাদের ক্লাস নিচ্ছি মেবি 2 তারিখে নাকি 3 তারিখের দিকে। ঠিক আছে, তো 24 তারিখে তোমাদের ক্লাস ছিল। তো হ্যাঁ, ও মাই গড, দেখছো ইরাম তো সব জানে, হ্যাঁ। তো 24 তারিখে, হ্যাঁ, তো 24 তারিখে হচ্ছে আমার ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে কক্সবাজারে নিয়েছিল। তো যারা যারা আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখছো তারা জানো। তো আমি আসছিলাম 24 তারিখে দুপুরবেলা, পৌঁছাইছি দুপুরবেলা, এবং আই ওয়াজ সো টায়ার্ড, মানে সো টায়ার্ড যে মানে, মানে কি বলবো, মানে তাকাইতে পর্যন্ত পারতেছিলাম না। আমি এসে যে ঘুম দিছি, আমি সন্ধ্যা 7টায় উঠছি। তো ভাগ্যিস আমি ভাইয়াকে বলে রাখছিলাম যে আমি মেবি ক্লাসটা করতে পারবো না। ও মাই গড জাহিদ, তুমি কেন আমাকে একটা টেক্সট দিও, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তোমরা দিছো এক্সাম, আমি গেছি কক্সবাজার, আমি কক্সবাজার থেকে এসে আমি এক্সাম দিছি, এখনো দিচ্ছি, এখন আর এক্সাম দিচ্ছি না, এখন একটু রিল্যাক্স আছি, এখন শুধু ক্লাস করতেছি আর হচ্ছে ঘুমাচ্ছি। আমার মানে সেই কক্সবাজারের টায়ার্ডনেস আমার এখনো যায়নি, বুঝছো। সার্থক, অনেক অপেক্ষার পরে তুমি আমার ক্লাস পাইছো, আল্লাহ, আমি অনেক অনেক অপেক্ষার পরে তোমাদেরকে মানে হচ্ছে কি বলবো, তোমাদের ক্লাস নিতে আসছি। তো কেমন আছো সবাই, কেমন গেল দিনকাল, পড়াশোনা কেমন চলতেছে বলো, একটু গল্প সল্প করি, তারপরে হচ্ছে আমরা ক্লাস টাস আগাই। আছে আর কি স্টকের। আহ ওইটা, আচ্ছা থাক, একদিন বলবো। তা তো ছিল, মানে হচ্ছে তোমার, মানে কক্সবাজারে আমি জানি না যে মানে কক্সবাজারের আবহাওয়ার মানে একই অবস্থা। আমি 3 দিন ছিলাম, আমি প্রথম দিন যেই আমার হচ্ছে মানে আমার, আমি তো ঘড়ি পরি, আমার ঘড়ির যেই জায়গাটুকু, শুধুমাত্র সেই জায়গাটুকু একটু ফর্সা, আর বাকি সব পুরো আফ্রিকান। সাইকার এক্সাম চলে, সবারই এক্সাম চলে, জীবন মানেই এক্সাম, বুঝছো, অসুবিধা নাই। তোমাদের তো ছুটি আছে, আর কয়েকদিন পর তো ছুটি পাবা, ঈদ আছে সামনে। এখন রোজা ফোজার জন্য কষ্ট কষ্ট করো আর পড়াশোনা করো, তো ঠিক আছে, আসো আমরা মোটামুটি আমাদের পড়াশোনার দিকে আগাই। তো আজকে আমাদের যে টপিকটা, বুঝছো, আজকে আমাদের টপিকটা হচ্ছে খুবই ছোট্ট একটা টপিক, এবং এই টপিকের উপরে আমি একটা ফ্রি ক্লাস নিছিলাম সোফার এজ আ রিমেম্বার, হ্যাঁ, আমি ইংলিশ ভার্সনেরই একটা ফ্রি ক্লাস নিছিলাম। ও আব্দুর রহমান জানে, হ্যাঁ তুমি জানো যে আমি প্যারাসেলিং করছি। আমি এবার কক্সবাজারে, একটু বলি, হ্যাঁ সময় আছে যেহেতু একটু গল্প টল্প বলি তোমাদেরকে, যে তোমরা যদি মেডিকেলে যাও, তো তোমাদেরও মেডিকেল থেকে হচ্ছে এরকম কক্সবাজার ট্যুরে নিবে। হুম। তো তোমার, আমাদেরকে এরকম ট্যুরে নিছিল তো। আমার জীবনের মানে মা বাবা ছাড়া গেছি তো, মা বাবা ছাড়া গেছি দেখে হচ্ছে তোমার, লাইক, ভাবলাম যে ভাই দুঃসাহসিক কিছু তো করাই যায়, তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি প্যারাসেলিং করব, বুঝছো। প্যারাসেলিং করলাম, হ্যাঁ এটা খুবই মানে, এটা ভেরি কুল, এবং মেয়েরা কিন্তু নর্মালি প্যারাসেলিং করে না, বুঝছো। তো হচ্ছে ফার্স্ট আমি গেছি প্যারাসেলিং পয়েন্টে, গেছি প্যারাসেলিং পয়েন্টে, যে 2,000 টাকা নিছে আমার কাছ থেকে, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে তোমার, আমার দুটো ফ্রেন্ড গেছে, আমার দুটো ফ্রেন্ড যাওয়ার পরে হচ্ছে আমি গেছি। আ- আমি মানে টু বি ভেরি অনেস্ট, আমি বলবো না যে ইট ওয়াজ মানে খুবই এক্সাইটিং, খুবই ভালো লাগছে, এটা বলবো না, আমার অনেক ভয় লাগছে। আমার অনেক ভয় লাগছে, ঠিক আছে।
থ্যাংক ইউ জারিফ, আর তেল মারো না হইছে। হ্যাঁ, তো আমার অনেক ভয় লাগছে আমি যখন উপরে উঠছি, মানে টিবিএইচ আমি প্লেনে উঠছি, ইটস লাইক মানে কি বলবো, তোমাদের তোমাদের যাদের প্লেনে ওঠার এক্সপিরিয়েন্স আছে তাদের কাছে এটা খুবই মানে নর্মাল লাগবে, যদি তোমরা প্লেন থেকে সমুদ্র দেখে থাকো ইট উইল বি লাইক জাস্ট ওরকমই, এক্সেপ্ট তোমার প্রচন্ড বাতাস এবং মানে কি বলবো, তুমি ভেসে আসো তো একদম সোজা, মানে আমার কাছে জাস্ট মনে হচ্ছিল যে মানে আমার মানে গ্র্যাভিটি আমাকে টানতেছে, মানে আমি এক্ষুনি মানে জাস্ট মানে কিছু একটা হবে এবং আমি ঠুস করে পানির মধ্যে পড়ে যাবো। এটা হচ্ছে তোমার 5-6 মিনিট ছিলাম তো আকাশে। প্রথম 2 মিনিট আমার খুবই ভয় লাগতেছিল, খুবই আমার কাছে মনে হচ্ছিল আমি সেন্সলেস হয়ে যাব, মানে আমি জাস্ট হো হো করতেছিলাম, ঠিক আছে। আম, হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ গুলা প্লেনে ক্লোজ থাকে, বাট এখানে হচ্ছে তোমার প্রচন্ড বাতাস আসতেছিল। হ্যাঁ, আর তুমি অনেক মানে অনেক উপরে উঠাইছিল তো, তো এত উপরে কিন্তু অক্সিজেন একটু কম, সো তোমার মানে আমার একটু মানে শ্বাসকষ্ট হয়েছিল। এবং শ্বাসকষ্ট কি মানে তোমার আমি প্রথম মানে জীবনে তো কখনো এক্সপিরিয়েন্সটা হয় না, মানে হুট করে দেখতেছি এভাবে উপরে উঠে যেতেছি, তো আমার মানে একটু মাথা চক্কর দিছিল প্রথম 1 মিনিট 2 মিনিট, বাট পরে আমার কাছে মানে খুবই ইউফোরিক একটা কন্ডিশন ছিল যে ও মাই গড আই মেড ইট। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যখন মানে আসতেছিলাম, মানে আমি যখন তীরে চলে আসতেছিলাম একবার রাউন্ড দিয়ে, তখন হচ্ছে ওই প্যারাসিলিং এর ভাইয়া যারা আছে, যারা হচ্ছে এরকম প্যারাসিলিং মানে আমাদেরকে হেল্প করছিল করার জন্য, ওরা সবাই তালি মারতেছিল আমার জন্য দ্যাট আই মেড ইট, বুঝছো। তো খুবই ভালো লাগতেছিল আমার কাছে। এটা করবা, বুঝছো, লাইফে আসলে সবকিছুর আর আমার সমস্যা কি, আমার খুব অ্যাড্রেনালিন রাশ, মানে আমার নিউ এক্সপিরিয়েন্স এর ক্রেভিংস আমার অনেক। হ্যাঁ, আমার মানে এইসব অ্যাডভেঞ্চারাস টাইপের জিনিসপত্র, আমার ইচ্ছা আছে যে দুনিয়ার যত আজাইরা অ্যাডভেঞ্চারস গুলো আছে, যেমন প্যারাসেলিং, তারপর হচ্ছে তোমার কি বলে মানে আমার ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর রোলার কোস্টার্স গুলা, তারপরে ধরো তোমার আরো কত স্কাই ডাইভিং, ঠিক আছে, সি ডাইভিং, মানে লাইক যত ধরনের এক্সপিরিয়েন্স আছে আমি সবকিছু করব। রেসিং এখনো করি নাই, বাট যদি চাই তাহলে ওটা করবো, ঠিক আছে। আমার খুব অ্যাড্রেনালিন রাশ আছে। হ্যাঁ, বানজি জাম্পিং ও করার ইচ্ছা আছে আমার। সার্ফিং আমি করতে চাইছিলাম, কিন্তু আমার মানে অত মানে ভয় লাগে, আমি আসলে সাঁতার পারি না তো, ডুবে যাব। বাট দেখি সাঁতার শেখার পরে। ফ্লোটিং টিউবস আছে না ওখানে, কক্সবাজার বিচে আমার একটা পয়েন্ট পর্যন্ত কিছু, ওয়েভ তো অনেক উপরে উঠে পড়ে, ওয়েভ তো পড়ে যাওয়ার জাস্ট এক মুহূর্ত আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লোটিং টিউবস গুলা নিয়ে আমিও গেছিলাম। ট্রেকিং এখনো করা মানে ট্রেকিং এর প্ল্যান চলতেছে, এবার রেইনি সিজন আসলে ট্রেকিং করবো ইনশাল্লাহ, একটা ঝর্ণাতে যাব। হুম আমি হচ্ছে তোমার মানে আমি প্রচন্ড সমুদ্র ফ্রিক, বুঝছো, আমার সমুদ্র খুব ভালো লাগে। মানে আমি যখন এই ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন গেছিলাম, অনেক দূর গেছি, বাট মা বাবা ছিল দেখে গালিগালাজ খেয়ে তারা আমার নিয়ে আসছে। এইবার কক্সবাজারে আমি যাইতে গেছি অনেক দূর, কিন্তু আমি জানি না আমার বান্ধবীদের মানে কি বলবো বিড়ালের কলিজা, বুঝছো, মানে একেবারে মানে তারা মানে জাস্ট একটু গেছে, ঠিক আছে, একটু গেছে, তো এই কারণে হচ্ছে আমি মানে এবার কক্সবাজারে মানে অত দূর যাইতে পারি না। তা আসো, হয়েছে তোমাদের মানে কথা বলতে বলতে অনেক গল্প টল্প বলবো, আজকে আমরা একটু মেইন টপিক নিয়ে কিছু অন্তত বলি, তাহলে তো ব্যাপারটা ভালো দেখায় না। কই রে, আচ্ছা, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে। আমার এটা এমন করতেছে কেন? আচ্ছা, sorry, উল্টা করছি এই কারণে এমন করতেছে। একটা মিনিট, হ্যাঁ, আমি আমার ইয়াটা একটু ঠিক করি। পাইছি। তো ঠিক আছে, আসো আমরা হচ্ছে আজকে কি পড়বো, আমরা আজকে পড়বো হচ্ছে হেরাডিটি ইন অর্গানিজমস এন্ড, আচ্ছা তোমাদের হেরাডিটি ইন অর্গানিজমস নিয়ে আই গেস তোমাদের লাস্ট ক্লাস হয়ে গেছে, তাই না? তো আমাদের আজকের টপিক হচ্ছে ইভলিউশন, ঠিক আছে, আমরা আজকে পড়বো হচ্ছে ইভলিউশন, এন্ড ইভলিউশনটা নিয়ে আমি তোমাদের যতদূর মনে পড়ে একটা ফ্রি ক্লাস করছিলাম। তো আসো তোমরা যারা যারা আগে আগে ফ্রি ক্লাসে ছিলা, তো এটা তো ভালো রিভিশন হয়ে গেল, আর না হলে অসুবিধা নেই, আমি মোটামুটি ডিটেলস বলাবো। তো তোমাদের এই যে ইভলিউশন তোমাদের ক্লাস 10-এ বা তোমাদের যে 9-10 সাংগঠনিক না, ইউ নট লেট, আমরা মাত্র শুরু করছি। হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা গল্প টল্প করছি, আমার কক্সবাজার টক্সবাজারের কাহিনী টাহিনী বললাম, তো এখন হচ্ছে আমরা শুরু করি আসো। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইভলিউশন। ইভলিউশন আমরা মানে জানি তো, তাই না? বাংলা ভাষায় এটাকে আমরা কি বলি, বিবর্তন, তাই না? বাংলা ভাষায় এটাকে আমরা বলি বিবর্তন, বা এবং ইংলিশটাকে আমরা বলি ইভলিউশন। আর হোয়াট ডু ইউ মিন বাই ইভলিউশন? ইভলিউশন মানে হচ্ছে তোমার কোনো একটা জিনিস মানে বা কোনো একটা কি বলবো
অর্গানিজম বা কোনো একটা লিভিং ম্যাটেরিয়ালস অথবা কোনো একটা মানে লাইক লিভিং সামথিং, ঠিক আছে, একটা সত্তা যেটা হচ্ছে তোমার মানে অনেক বছরের পর বছর, বছরের পর বছর, লাইক ইয়ার্স বাই ইয়ার্স এর পরে হচ্ছে সে যখন কোনো একটা এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলে, তখন তার ভিতরে কিছু ফিজিক্যালস অ্যান্ড কেমিক্যালস চেঞ্জেস আসে এবং বায়োলজিক্যাল চেঞ্জেস আসে, এবং সেই চেঞ্জ থেকে আলটিমেটলি একটা নতুন স্পেসিস তৈরি হয়, একটা নতুন স্পেসিস তৈরি হয়। সো এই যে স্টাডি, এই যে তোমার স্টাডি মানে দ্য স্টাডি, দ্য সাইন্টিফিক স্টাডিজ অফ দিস ডিফারেন্ট টাইপ অফ স্পেসিস, the scientific studies of formation of different types of um, adaptations, different types of new species, এগুলাকেই আমরা বলতেছি ইভলিউশন, ঠিক আছে। তো যেই মাধ্যমে বা যেই প্রসেসে নতুন স্পেসিস গুলো ক্রিয়েট হচ্ছে বা নতুন করে অ্যাডাপ্টেশন মেকানিজমস গুলো ক্রিয়েট হচ্ছে, এদেরকে আমরা বলি ইভলিউশন। তো আসলে আমরা আমাদের স্লাইডটা শুরু করি। আমাদের যেই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের টপিক যে ইভলিউশন। আমরা আগের ক্লাসে হেরিডিটি পড়েছিলাম, তোমাদের আগের ক্লাসে কে নিছিল ক্লাসটা, মনে আছে তোমাদের? তো তোমাদের আগের ক্লাসের এটা ছিল হোমওয়ার্ক, সো ফার অ্যাজ আই রিমেম্বার, আমার তো মনে থাকার কথা না। আচ্ছা, আমার কি কথা শোনা যাচ্ছে ঠিক মতন? একটু কাইন্ডলি রেসপন্স করো তো তোমরা, তোমাদের কোনো টেক্সট দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে, ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল যে ম্যান্ডেলস যে ল, ম্যান্ডেলস ল এর রেজাল্টটা শো করো। তোমরা কি আমাকে বলতে পারবা ম্যান্ডেলস ল এর রেজাল্ট কি, বা ম্যান্ডেলস ল এর যেই অনুপাতটা, সেই অনুপাতটা কত? এই পোলাপাইন, রেসপন্স করো না কেন? হাই হাই, হোমওয়ার্ক কে কে করছে? হ্যাঁ, দুইটা ল ছিল, এর মধ্যে ম্যান্ডেলস ল এর যে হ্যাঁ 3:1, 3:1, হ্যাঁ 1:3 না, 3:1, এটা ছিল রেজাল্ট, ম্যান্ডেল ল এর রেজাল্ট। হ্যাঁ, আর সিমটমস, রিজন এন্ড ট্রিটমেন্ট অফ থ্যালাসেমিয়া। তোমরা হোমওয়ার্ক করছো কে কে? হাত তুলো তো পোলাপাইন, দেখি একটু, ভালো ভালো স্টুডেন্টরা যারা হোমওয়ার্ক করছে, কে কে? আচ্ছা, 2 পার্টিসিপেন্ট রেজ হ্যান্ডস, মাত্র 2 জন? আচ্ছা, 4 জন, যাক, ভেরি গুড। তো পোলাপাইন তো অনেক ভালো, রোজা রমজানের মাসে অনেক পড়াশোনা করে। law of segregation and law of dominance, yeah, exactly. আচ্ছা, তো তোমাদের আগের ক্লাসে যেহেতু থ্যালাসেমিয়ার যেহেতু তোমরা হোমওয়ার্ক করছো, সো ভেরি গুড। আমি আশা রাখি তোমরা সবাই জানো যে সিমটমস, রিজন এন্ড ট্রিটমেন্ট অফ দ্য থ্যালাসেমিয়া কি। যেহেতু আগের ক্লাসে, সো আমি আর রিভিশন দিচ্ছি না, আমরা সরাসরি হচ্ছে মেইন আমাদের আজকের ক্লাসের হচ্ছে টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের আজকের ক্লাসের টপিক কাটি। ফার্স্ট আমরা শুরু করবো থিওরিস নিয়ে। হ্যাঁ, আমাদের যে ইভলিউশন অফ অর্গানিজমস, আমাদের অর্গানিজমস গুলোর যে ইভলিউশনটা, সেই ইভলিউশনের হচ্ছে থিওরি নিয়ে আমরা আলোচনা করব। কি আসলো এটা? আচ্ছা, এটা চলে যাবে অটোমেটিকলি। আমরা পড়াটা শুরু করি। তো ইন দিস ওয়ার্ল্ড অফ ডাইভার্সিটি, হ্যাঁ, এই যে তোমার ইভলিউশন, হ্যাঁ, ইভলিউশনটা নিয়ে তোমাদের কোনো ধারণা আছে যে কি হয়েছিল? তোমাদের কাছে কি মনে হয় যে আমাদের যে যে পৃথিবী বা আমাদের এই যে গ্যালাক্সি, আমরা কি গ্যালাক্সির পার্ট? আমরা কি জানি আমরা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির পার্ট, তাই না? মিল্কি ওয়ে গ্যালাক্সির পার্ট। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে হচ্ছে তোমার লক্ষ 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 তোমার সৌরজগৎ আছে বা সোলার সিস্টেম আছে, এর মধ্যে, হ্যাঁ মিল্কি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো অনেক অনেক লাখ লাখ হচ্ছে তোমার সোলার সিস্টেম আছে। তো এই সোলার সিস্টেমস গুলার মধ্যে একটা সোলার সিস্টেম হচ্ছে আমাদের। তো আমাদের সোলার সিস্টেমের মেইনে কে থাকে? সূর্য, ঠিক আছে। এবং তার আশেপাশে ঘিরে কি থাকে? সবার ফার্স্ট হচ্ছে তোমার বুধ, এরপরে থাকে হচ্ছে তোমার শুক্র, এরপরে থাকে হচ্ছে তোমার পৃথিবী অর আর্থ, ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার মার্স, এরপরে এই শনি কই থাকে আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি ভুলে গেছি, ঠিক আছে। না, আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির পার্ট। শীর্ষজিৎ, তোমাদের নামগুলো অনেক সুন্দর হয়, বুঝছো। আমরা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির পার্ট। তো যেটা বলতেছিলাম, তো তোমাদের কাছে কি মনে হয় যে মানে এই গ্যালাক্সিটা তো হচ্ছে তোমার মানে আপনা আপনি চলে আসছে না, ঠিক আছে। আমাদের তোমার এই যে তোমার এই সার্থকের নামও অনেক সুন্দর। হ্যাঁ, তো আমাদের যে তোমার এই কি বলবো গ্যালাক্সি, ঠিক আছে, বা আমাদের যে তোমার এই মহাজগৎ, ঠিক আছে, এই মহাজগৎটা অ্যাকচুয়ালি কিভাবে সৃষ্টি হয়? বলা হয়ে থাকে যে বিগ ব্যাং দিয়ে। হ্যাঁ, বিগ ব্যাং থিওরি তোমরা নাম শুনছো। বিগ ব্যাং থিওরি অনেকে মনে করো যে এটা একটা সিরিজ, এটা অ্যাকচুয়ালি একটা সিরিজ না, এটা হচ্ছে তোমার জর্জ লেমাইটার, বিজ্ঞানী জর্জ লেমাইটার হচ্ছে বিগ ব্যাং থিওরিটা দিছিল। তো ধারণা করা হয় যে তোমার এই তোমার একটা স্পেস, একটা জিরো যেরকম মানে একটা স্পেস ছিল, সেই স্পেসের মধ্যে হুট করে একটা বিস্ফোরণ হয়েছে, একটা এক্সপ্লোশন হয়েছে। সেই এক্সপ্লোশনটাকে বলা হচ্ছে বিগ ব্যাং। সেই বিগ ব্যাং এক্সপ্লোশনের মাধ্যমে অসংখ্য মানে লাইক বিভিন্ন ধরনের গ্যাসেস,
ছড়ায় গেছে ওই শূন্য স্থানে, বুঝছো? সেই গ্যাস গুলা থেকে তোমার যেমন হাইড্রোজেন, হিলিয়াম, ঠিক আছে, এরকম অক্সিজেন, তারপর তোমার সালফার, এরকম ধরনের গ্যাসেস গুলা ছড়ায় গেছে ওই মহাস্থানে বা এই মহাশূন্য স্থানে। সেই তখন থেকে তোমার একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটাকে আমরা বলি ফিউশন রিয়াকশন। আমি জানি না তোমরা শুনছো কিনা এই রিয়াকশনটার নাম। এই রিয়াকশন অ্যাকচুয়ালি কি হয়, দুইটা হাইড্রোজেন আয়ন একত্রিত হয়ে একটা হিলিয়াম তৈরি করে, এবং এই হাইড্রোজেন থেকে একটা হিলিয়াম তৈরি হওয়ার সময় দে এমিট নিউমেরাস অ্যামাউন্ট অফ এনার্জি। হ্যাঁ, তারা নিউমেরাস অ্যামাউন্ট অফ এনার্জি তারা এমিশন হয়। সেই এমিটেড এনার্জি থেকে হচ্ছে এই মহাশূন্য স্থানে বিভিন্ন ধরনের কাজ হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাকে আমরা নিউক্লিয়ার ফিউশনই বলি। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের এনার্জি থেকে হচ্ছে এই তোমার যে এনার্জিটা এমিশন হয় এই রিয়াকশনটা থেকে, এই নিউক্লিয়ার রিয়াকশনটা থেকে, সেই এনার্জি থেকে ইউজ করে হচ্ছে এই গ্যালাক্সির যেই তোমার গ্রহগুলা, ঠিক আছে, গ্যালাক্সির যেই তোমার প্ল্যানেটস গুলো আছে সেই প্ল্যানেটস গুলো ক্রিয়েট করা হয়েছে। তো এখানে তোমার এইসব নিয়ে হচ্ছে তোমার টুকিটাকি আমরা শুনবো যে কি কি হয়েছে। আসো আমরা একটু রিডিং পড়ি। যে ইন দিস ওয়ার্ল্ড অফ ডাইভার্সিটি, আমাদের যে এখন আর্থ, আমাদের আর্থে কিন্তু শুধু আমরা মানুষ না, ঠিক আছে। আজকে তোমাদের বুঝার কিছু আজকে তোমাদের মুখস্থ করার মতন কিছু জিনিস নাই। আমি আজকে তোমাদের সাথে লাইক গল্প করব। ইটস লাইক ছোটবেলায় আমরা যেরকম গল্প শুনতাম না, রাজা রানীর গল্প, সেরকম আজকে আমি তোমাদেরকে ইভলিউশনের গল্প শোনাবো, তোমরা জাস্ট শুনবা। আর হচ্ছে তোমরা বুঝবা, দ্যাটস ইট। আর আমি তোমাদেরকে বলে দিব তোমাদের পরীক্ষায় কি কি জিনিস আসবে এখান থেকে। তো আমাদের যে আর্থ, আমাদের হ্যাঁ ইভলিউশন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমরা কন্ট্রোভার্সিতে যাব না। আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের সায়েন্স আমাদেরকে যতটুকু পড়তে বলছে আমরা শুধু ততটুকুই জানবো। তো আমাদের যে আর্থ, আমাদের আর্থে তো শুধু আমরা মানুষ নাই, তাই না? আমরা মানুষ আছে, পাখি আছে। হুম I I don't really believe in evolution, ঠিক আছে। আমি ইভলিউশনে বিলিভ করি না। তো এটা আসলে যার যার পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে। নিউক্লিওটাইডের ডেফিনিশন এটা আমি কাইন্ডলি ক্লাসের লাস্টে বলবো, ঠিক আছে আপু, বিকজ হচ্ছে তোমার এখন আমি আলাদা একটা টপিকে আছি, তো এখন তোমার নিউক্লিওটাইডটা অন্য একটা চ্যাপ্টারে, তো গুলাই যাবে। আসো আমরা পড়াটা শুরু করি। তো আসো আমরা যে আর্থে থাকি, আমরা আর্থের মধ্যে তো আমরা মানুষরা হচ্ছে কি ওয়ান টাইপ অফ এনিমালস, ঠিক আছে। মানুষরা হচ্ছে ওয়ান টাইপ অফ এনিমালস। তো হচ্ছে তোমার আমরা এনিমালস বাদে তো আরো অনেক কিছু আছে, তাই না? আমাদের আর্থে তোমার একেবারে মাইক্রো অর্গানিজমস আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। আবার হাতির মতন বড় বড় এনিমালস আছে, ঠিক আছে, যারা আমাদের থেকে অনেক অনেক বড়। তারপরে তোমার প্ল্যান্টস আছে। প্ল্যান্টসও কিন্তু ওয়ান টাইপ অফ কি লিভিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, লিভিং অর্গানিজম প্ল্যান্টস। তো তোমার এই যে তোমার প্ল্যান্টস আছে, এনিমেলস আছে, তো এগুলা নিয়ে কি তোমার বিচিত্র রকমের, তাই না, ভ্যারাইটিস অফ এনিমেলস আমরা দেখি। কোন কোন এনিমেলস এর লেজ আছে, কোন কোন এনিমেলস এর লেজ নাই। আমরা কথা বলতে পারি, অন্য অ্যানিমেলসরা কথা বলতে পারে না, ঠিক আছে। প্ল্যান্টসরা কি করতে পারে, ফুড তৈরি করতে পারে, আমরা ফুড তৈরি করতে পারি না। এরকম অসংখ্য অসংখ্য আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে ইচ অফ দ্য স্পেসিস এর। তো এই যে তোমার ডাইভার্সিটি, এই যে ওয়ার্ল্ড হুইচ ইজ ফুল অফ ডাইভার্সিটি, we are familiar with many living organisms, তাই না, among which only 1.3 million are animals। তো আমাদের এখানে কত রকমের এনিমেলস আছে? 1.3 মিলিয়ন এনিমেলস আছে। কত? আচ্ছা আমি ব্লু কালার ইউজ করি, হ্যাঁ তাহলে ভালো হবে। এনিমেলস আছে কত? 1.3 মিলিয়ন। তাহলে এত ডাইভার্সিটিতে among which only 1.3 millions are animals, and এটা ছাড়াও এনিমেলস ছাড়াও এখানে আর কি আছে লিভিং অর্গানিজমস এর মধ্যে? প্ল্যান্টস আছে। কতটুকু প্ল্যান্টস আছে? 400,000 স্পেসিস। কত? 400,000 স্পেসিস। হ্যাঁ, 400,000 স্পেসিস প্ল্যান্টস আছে আমাদের এই আর্থ। 400,000 স্পেসিস বলতে কিন্তু আলাদা আলাদা বুঝে দিচ্ছে, তাই না? আম জাম কাঁঠাল লিচু সব আলাদা আলাদা স্পেসিস। এরকম কত হাজার? 400,000 species of plants are identified. So once man had an idea that the world is unchangeable. এটা অনেক আগের কথা, অনেক অনেক আগে মানুষ মনে করতো যে তোমার এই আর্থে যা কিছু আছে সবকিছুই হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এখানে কোনো কিছু চেঞ্জ হয় না। The world is unchangeable, যেমন এটার যে শেপ, এটার ভলিউম এবং এটার যে তোমার যা কিছু আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ম্যাঙ্গোর মধ্যে হান্ড্রেড অফ স্পেসিস। ম্যাঙ্গোর সিজন চলে আসে, তাই না? তোমাদের ম্যাঙ্গো কার কার ফেভারিট? আমার অনেক ফেভারিট ম্যাঙ্গো, বুঝছো? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ওয়ান্স ম্যান হ্যাড অ্যান আইডিয়া। হেই হাই ফাইভ সবাইকে। তো
ঠিক আছে? হ্যাঁ, স্পেস কিন্তু স্ট্রেচ করতেছে, ভেরি গুড রুদ্র, তুমি তো জানো এই বিগ ব্যাং থিওরির একটা ইয়াই ছিল, আমি বলবো একটু পরে, ঠিক আছে? তো ওয়ান্স ম্যান হ্যাড অ্যান আইডিয়া যে ওয়ার্ল্ড হচ্ছে আনচেঞ্জেবল, যেমন এটা শেপ, এটার ভলিউম অফ দ্য আর্থ, ও মাই গড, রিমেইন আনচেঞ্জড ফ্রম ইটস ইনসেপশন, ঠিক আছে? যে শুরু থেকেই মানুষ মনে করতো যে এটা এমনিই ক্রিয়েট হয়েছে, গড মানে তোমার যাই হোক, আমি এত কন্ট্রোভার্সিতে যাব না, যে অলমাইটি ক্রিয়েটেড দিস আর্থ ফর হিউম্যানস এন্ড ইট ইজ আনচেঞ্জেবল, হ্যাঁ, এটাই বলা হয়েছে। এবং they thought that there was no difference between the primitive and the current living kingdom, এবং তারা ভাবতো যে তোমার আজ থেকে 400 600 বা বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, ক্রাইস্টের জন্মের আগে, ক্রাইস্টের জন্মের আগেও যতগুলা লিভিং অর্গানিজমস ছিল, এখনো ঠিক ততগুলা লিভিং অর্গানিজমস আছে। মানুষ মনে করতো এরকম যে আজ থেকে আরো কোটি কোটি বছর আগে যে লিভিং অর্গানিজমস গুলো ছিল এখনো তারাই আছে, ঠিক আছে, তারাই মানুষ মনে করতো, বাট ইটস নট ট্রু, তাই না? ইটস নট ট্রু। বাট ইন 500 বিসি, বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, যে জেসাস ক্রাইস্টের বার্থের 500 বছর আগে, a scientist named Xenophon ফার্স্ট ডিসকভার্ড ফসিলস, ফার্স্ট ডিসকভার্ড ফসিল। ফসিল মানে কি আমরা সবাই জানি তো, তাই না? ফসিল মানে কি জানি আমরা সবাই, যে হোয়াট ইজ ফসিল? আমরা সবাই জানি যে ফসিল মানে কি, তাই না? যে তোমার যখন হচ্ছে তোমার ইয়া হয়ে যায়, লাইক অনেক অনেক বছর আগে যে মানুষ, যে তোমার ডাইনোসর, তাই না? ডাইনোসর কি ছিল? ডাইনোসর কিন্তু হাড় পাওয়া গেছে না। Its volume and earth actual shape and volume of earth is actually unchangeable না, it's changeable, it's changeable। হ্যাঁ, ruins of the 1000 years of old plants and animals, হ্যাঁ, জীবাশ্ম, আমরা এটাকে বাংলা ভাষায় বলে জীবাশ্ম, মানে হচ্ছে তোমার আজ থেকে আরো কোটি কোটি বছর আগে, তখন সময় কারেন্ট মানে তখনকার যে কারেন্ট এনিমালস গুলো ছিল, যে কারেন্ট প্ল্যান্টস গুলো ছিল, সে প্ল্যান্টস গুলো বিভিন্ন ধরনের ন্যাচারাল কালামিটিস এর কারণে বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের কারণে যখন মাটির নিচে চাপা পড়ে গেছে, সেইগুলাকে যখন আমরা এখন এসে আবিষ্কার করতেছি, ওটাকে আমরা বলতেছি হচ্ছে ফসিলস, হ্যাঁ, রুইন্স অফ দ্য 1000 years old প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। আমি আসলে জুরাসিক পার্ক দেখি নাই, তোমরা যারা জুরাসিক পার্ক দেখছো তারা বুঝতে পারবা, ঠিক আছে? ফসিলস আমাদের যে ডাইনোসর, তো বিদেশে, ঠিক আছে, আই ডোন্ট ইভেন রিমেম্বার, আই গেস ইংল্যান্ডের একটা জাদুঘরে হচ্ছে তোমার ডাইনোসরের হাড় পাওয়া গেছে, সেই ডাইনোসরের হাড় দিয়ে হচ্ছে তোমার একদম লাইক টোটালি একটা ডাইনোসর ক্রিয়েট করা আছে। আই ডোন্ট রিমেম্বার মিউজিয়ামটার নাম, আমার মনে নেই। তো এই ফসিলটা সবার প্রথমে কে আবিষ্কার করছে? জেনোফ্যান্স, ঠিক আছে? জেনোফ্যান্স আবিষ্কার করছে 500 বিফোর ক্রাইস্টের, মানে জেসাস ক্রাইস্টের জন্মের 500 বছর আগে সায়েন্টিস্ট জেনোফ্যান্স কি আবিষ্কার করছে? ডিসকভার্ড ফসিলস। এবং সেখান থেকে হি প্রুভড দ্যাট দ্য লিভিং অর্গানিজমস আর নট আনচেঞ্জেবল, ঠিক আছে? দেয়ার আর মেনি চেঞ্জেস হ্যাপেনিং বিটুইন দ্য পাস্ট এন্ড দ্য প্রেজেন্ট, তাই না? ডাইনোসর কিন্তু আগে ছিল, এখন কিন্তু নাই। এটা কি একটা চেঞ্জেবল, তাই না? এটা একটা চেঞ্জেবল একটা জিনিস হয়ে গেছে। যদি এটা আনচেঞ্জেবল হইতো, আর্থের যে কন্টেন্টস গুলো সেগুলো যদি আনচেঞ্জেবল হতো, তাহলে আমাদের কিন্তু ডাইনোসর এখনো থাকতো, বা তোমার অনেক অনেক প্ল্যান্টস যেগুলো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, অনেক অনেক স্পেসিস যেগুলো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তখন হিউম্যান ছিল না। যতটুকু আমি জানি যে তোমার ডাইনোসর যখন ছিল তখন হিউম্যান বিংস তখনও আসে নাই। তো তোমার যেটা বলতেছিলাম যে তোমার দ্যাট মিনস এই যে তোমার অনেক অনেক প্ল্যান্টস হচ্ছে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, অনেক অনেক অ্যানিমালস এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, যেমন ডাইনোসর, ঠিক আছে? তো এগুলা যেহেতু তোমার এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আর্থ কি, আর্থ হচ্ছে চেঞ্জেবল, তাই না? আর্থ ইজ নট আনচেঞ্জেবল। তো এটা সর্বপ্রথম কে ইয়া করে? জেনোফেন্স। এটা খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এই কারণে আমি এটা বারবার বলতেছি যে হি প্রুভ দ্যাট দ্য লিভিং অর্গানিজমস আর নট আনচেঞ্জেবল এন্ড দেয়ার আর মেনি চেঞ্জেস হ্যাপেনিং বিটুইন দ্য পাস্ট এন্ড দ্য প্রেজেন্ট। আমাদের আগের যে হিউম্যান বিংস গুলো, তোমরা যদি একটু তোমার গুগলে সার্চ দিয়ে থাকো, ঠিক আছে, যে তোমার আগের যে হিউম্যান বিংস গুলো আছে, যে তোমার ওল্ড হিউম্যান বিংস, ওরা দেখতে কিন্তু সত্যি সত্যি বানরের মতন ছিল, ঠিক আছে? ছবি দেখলেই বুঝবো ওরা দেখতে সত্যি সত্যি বানরের মতন ছিল। অ্যাটলিস্ট এখনকার মতন হচ্ছে তোমার এত উন্নত ছিল না, ঠিক আছে? ওদের প্রচন্ড মানে ওদের শরীরে প্রচুর তোমার পশম ছিল, ঠিক আছে, খুবই লম্বা লম্বা ছিল, এবং তাদের ফেসটা আমাদের এখনকার যেরকম একজনের ফেস থেকে আরেকজনের ফেস এত চেঞ্জ। হ্যাঁ, দে ওয়ার মানে হ্যাঁ মোটামুটি হিউজ ছিল, ঠিক আছে? হ্যাঁ, এবং তারা আফ্রিকান ছিল, তাদের প্রচন্ড বড় বড় মাসেলস ছিল, ঠিক আছে, মস্টাচেস ছিল, অনেক লম্বা লম্বা চুল ছিল, কারণ তখন তো আর তোমার কি বলবো, তখন তো আর কেউ চুল টুল কাটতো না, ঠিক আছে? খুবই বড় সড়ো ছিল, বিকজ তারা খুব ফাইট করতো। হ্যাঁ, দে ইউজ টু ফাইট আ লট এনিমালস এর সাথে। হ্যাঁ, দে ওয়ার ভেরি টল। হ্যাঁ, তোমরা গুগলে সার্চ দিলেই পাবা। আমাদের তো এখন আর অত দৌড়ানো লাগে না, আমরা তখন গাড়ি দিয়ে চড়ি, ঠিক আছে? আর হচ্ছে তোমার আগে তো তোমার অত মানুষ ছিল না, খুবই কম মানুষ ছিল, তো এই কারণে তাদের সবার চেহারা অলমোস্ট সেম ছিল।
এবং তাদের চেহারাও দেখতে বানরের মতন ছিল। হ্যাঁ, অন্তত আমার কাছে তো লাগতো, ঠিক আছে, বানরের মতন। আচ্ছা যাই হোক, হ্যাঁ না জিওতে দেখা যায় এগুলা। তো আসলে আমরা নেক্সট স্লাইডে, আচ্ছা এই স্লাইড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি কোয়েশ্চেন করো, না পারলে আমরা ওয়াই লিখবো বা ইয়াস লিখবো। এই স্লাইডটা আমরা বুঝতে পেরেছি? ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড? ওকে, আচ্ছা, ক্যামেরা তো ইনভেন্টেড ছিল না, এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কি, তোমার আগের কালে কি হইতো, পাথর আছে না, তোমরা কি ময়নামতি পাহাড় টাহাড় এগুলোতে গেছো কিনা আমি জানি না, বুঝছো? ময়নামতি পাহাড়ে গেলে কিন্তু সেরকম অনেক বছর পুরানো যেই দেব দেবী আছে, হ্যাঁ, এদের জিনিসপত্র পাওয়া যায়, অনেক স্টোন পেইন্টিংস, এক্স্যাক্টলি। তো তোমার আগের কালের মানুষকে নিয়ে এই ইমাজিন, এগুলা কিন্তু আমাদের থিওরি, বুঝছো? এগুলো কিন্তু আমাদের থিওরি, ঠিক আছে, যে আগের কালের মানুষ দেখতে কেমন। তখন তো ক্যামেরাস ছিল না, তখন তারা কি করতো, তারা তো ভাষা ছিল না, তখন ল্যাঙ্গুয়েজ ছিল না, তখন তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার জন্য তোমার পাথরে ছবি আঁকতো, ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, স্টোন আর্ট করতো। সেই স্টোন আর্টের মধ্যে তারা সেই সময় তাদের নিজেদের ছবিগুলো এঁকে রাখছিল, যে হাউ ওয়ার দে। সেখান থেকে হচ্ছে আমরা যারা সায়েন্টিস্টরা, নো আই ডোন্ট বিলিভ ইট যে হিউম্যানস অরিজিনেটেড ফ্রম মাঙ্কি, ঠিক আছে। হ্যাঁ, টেরাকোটাতেও আছে। আচ্ছা তাহলে আসো আমরা আরেকটা স্লাইডে যাই। আজকে আমাদের কোনো পড়াশোনা নাই, মানে আজকে আমাদের কোনো মুখস্থ বিদ্যা নাই, আজকে আমরা শুধু গল্প পড়বো, বুঝছো, যে কি হয়েছিল কি হয়েছিল। আচ্ছা, তো আমরা তো গেলাম হচ্ছে 500 BC তে হচ্ছে জেনোফেন্স হচ্ছে ফসিল আবিষ্কার করে। এরপরে কি হয়, 400 BC, দেখো 400 BC তে অ্যারিস্টটলকে আমরা সবাই চিনি, তাই না? অ্যারিস্টটল খুবই স্কলার ছিল, একজন খুবই নামি দামি স্কলার ছিল। অ্যারিস্টটল কি করছে, অ্যারিস্টটল প্রুভ দ্যাট দ্য লিভিং কিংডম, ইন দ্য লিভিং কিংডম there are some species which are more developed in comparison to other species, তাই না? হ্যাঁ অবভিয়াসলি, তুমি বানরের কথা চিন্তা করো, তুমি মানুষের কথা চিন্তা করো, কিংবা তুমি বিড়ালের কথা চিন্তা করো আর মানুষের কথা চিন্তা করো, অবভিয়াসলি তাদের মধ্যে কোনো মানে কম্পারিজনের মধ্যে তোমরা, আমরা মানুষরা কি সর্বশ্রেষ্ঠ, তাই না? ডেভেলপড, আমরা হচ্ছে মোস্ট ডেভেলপড, ঠিক আছে। তারপরে তোমার একটা বানর আর একটা বিড়াল, একটা বানর আর একটা বিড়ালের মধ্যে বানর বেশি ডেভেলপ, ঠিক আছে। আবার একটা বিড়াল আর একটা ইঁদুরের মধ্যে ইঁদুর বেশি ডেভেলপড, ঠিক আছে। আবার একটা ইঁদুর আর একটা ব্যাকটেরিয়ার মধ্যে ইঁদুর বেশি ডেভেলপ, ঠিক আছে, এরকম আর কি। তো তোমার এটা সর্বপ্রথম কে কে আবিষ্কার করছে, বিজ্ঞানী অ্যারিস্টটল। হোয়াট ডিড হি ডিসকভার্ড, that he proved that the living kingdom, in the living kingdom there are some species which are more developed in comparison to other species. তো these developed species, তো এই যে তোমার এই ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্ট আসলে কিভাবে হয়েছে, ঠিক আছে। আবার তুমি চিন্তা করো, সেম স্পেসিস যেগুলো, না র্যাট ইজ ডেভেলপড দেন দ্য ক্যাট, না ক্যাট ইজ ডেভেলপড দেন দ্য র্যাট, ঠিক আছে, আমি ভুল বলছিলাম, সরি, বাই মিস্টেক। তো যেটা আমি বলতেছি, আবার তুমি চিন্তা করো আমরা যে মানুষ, ঠিক আছে, আমরা মানুষরা তো হচ্ছে তোমার সেম স্পেসিস, হ্যাঁ, আমরা তো সেম স্পেসিস, আমাদের সেম স্পেসিস হওয়ার পরও আমাদের একটা মানুষের সাথে আরেকটা মানুষের ডিফারেন্স আছে না? কেউ কেউ কি করে, মানে কেউ কেউ কিছু কিছু জায়গায় কিছু কিছু স্পেসিফিক সেক্টরে কিন্তু সে ভালো। যেমন তুমি মনে করো এই যে জারিফ, ঠিক আছে, ধরো জারিফ, আমি আসলে যাদের নাম জানি ওদের কথাই বলতেছি, আর ইরাম, ঠিক আছে, জারিফ আর ইরাম। জারিফ ধরো তোমার কি বলবো, সে খুবই ভালো গিটার বাজাতে পারে, সে খুবই ভালো গিটার বাজাতে পারে, কিন্তু ইরাম গিটার বাজাতে পারে না। তারা দুজনে গিটার শিখছে, বা জারিফের ক্যাপাবিলিটি ছিল, জারিফ কিছু টেকনিক অ্যাপ্লাই করছে যার কারণে সে ইরামের চেয়ে বেশি ভালো করে গিটার বাজাতে পারে। সো গিটার বাজানোর দিক দিয়ে তোমার ইরামের চেয়ে জারিফ বেশি ডেভেলপড, ঠিক আছে। জারিফ নাম শুনলে আতের লাগে না? আবার ইরাম দেখো, ইরাম ধরো হচ্ছে তোমার পড়াশোনা নিয়ে জারিফের চেয়ে একটু বেশি ডেভেলপ, বুঝছো? ইরাম ধরো মানে কি বলবো, সেম পরীক্ষায় ইরাম পায় 90 আর জারিফ পায় 85, ঠিক আছে। তো জারিফ, ইরাম হচ্ছে তোমার পড়াশোনার দিক দিয়ে জারিফের চেয়ে ডেভেলপ। তো তোমার এই যে তোমার সেম স্পেসিস হওয়ার পরেও কিন্তু সেম স্পেসিসেরই দুইটা আলাদা মেম্বারস এর কিছু ডেভেলপমেন্ট আছে, আলাদা আলাদা সেক্টরে কিছু ডেভেলপমেন্টাল আছে। ইরাম সুপ্রিমেসি, ঠিক আছে। তো এই ডেভেলপমেন্ট গুলো তারা কিভাবে পাইছে, এই যে তোমাকে আমি বললাম জারিফ গিটার বাজানোতে ভালো, বিকজ সে গিটার বাজানোর সময় কিছু এক্সট্রা টেকনিক অ্যাপ্লাই করছে যেগুলো ইরাম পারে নাই। আবার ইরামের তোমার সে ইরাম হচ্ছে তোমার পড়াশোনা মনে রাখার জন্য সে কিছু টেকনিক অ্যাপ্লাই করে যেটা জারিফ জানে না, ঠিক আছে। এই যে তোমার অ্যাডাপ্টেশন গুলো, ওই এনভায়রনমেন্টের সাথে যে অ্যাডাপ্ট গুলো, ঠিক আছে, এই অ্যাডাপ্টেশনের কারণে ওদের মধ্যে চেঞ্জেস গুলো আসে, সেই চেঞ্জেস থেকে তাদের মধ্যে ডেভেলপমেন্টটা আসে। আমি কি তোমাদেরকে মেইন জিনিসটা বুঝাতে পারতেছি যে কিভাবে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট এন্ড অ্যাডাপ্টেশন জিনিসটা হচ্ছে?
ঠিক আছে, টেকনিক্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, টেকনিক্স অ্যাপ্লাই হচ্ছে ডিফারেন্ট টাইপস এনভায়রনমেন্টের উপর বেসিস করে। সেই এনভায়রনমেন্টে টিকে থাকার জন্য টেকনিক অ্যাপ্লাই হয়, সেখান থেকে অ্যাডাপ্টেশন হয়, সেই টেকনিকটা তারা আস্তে আস্তে অ্যাডাপ্টেশন হয়, সেই অ্যাডাপ্টেশন থেকে হচ্ছে আলটিমেটলি মানে তোমার কি বলবো তোমার সাথে মানে তোমার রিফ্লেক্স আকারে ওই অ্যাডাপ্টেশনটা হয়ে যায়, বুঝছো, তোমার মধ্যে একেবারে ওই অ্যাডাপ্টেশনটা ওই চেঞ্জেস গুলো তোমার মধ্যে টোটালি কমপ্লিটলি তুমি এই চেঞ্জেস গুলোকে অ্যাবজর্ভ করে ফেলো। হ্যাঁ এক্স্যাক্টলি, কিছু অ্যানিমালস গুলো এক্সটিংক্ট করে বিকজ অফ দ্য ল্যাক অফ অ্যাডাপ্টেশন। আচ্ছা সাদিকা, এই নেক্সট টাইম থেকে আমি সাদিকার এক্সাম্পল দিব, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি সাদিকার এক্সাম্পল দিব। আমার আসলে মাথার মধ্যে হুটকট করে যাদের নাম আসে, আর জারিফ আর ইরাম আসলে অ্যাকচুয়ালি আমার সাথে তোমার আলাদাভাবে কমিউনিকেট করে, তো ওদের নামই এই কারণে আমার একটু বেশি আসে। তো আসলে সরি, হ্যাঁ সরি, হ্যাঁ নেক্সট টাইম থেকে আমি সাদিকার এক্সাম্পল দেবো। তো দিস ডেভেলপড স্পেসিস গুলো কি করে, দে অ্যাডাপ্টেড with changes of the environment and came to their present form through evolution। ঠিক আছে, এভাবে তোমার অ্যাডাপ্টেশন অ্যাডাপ্টেড হতে 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 তারা ইভলিউটেড হয়, ইভলিউশনের মাধ্যমে তারা কি করে আস্তে আস্তে একটা ডেভেলপড স্পেসিসে কনভার্ট হয়। সবার নাম বলবো, অসুবিধা নাই। তো জেনারেলি ইভলিউশন কি, ইভলিউশন একটা স্লো প্রসেস, হ্যাঁ ইভলিউশন একটা স্লো প্রসেস, এবং থ্রু দিস প্রসেস দ্য কমপ্লেক্স অর্গানিজমস অরিজিনেট ফ্রম দ্য সিম্পল অর্গানিজম। তাই না? তুমি চিন্তা করো, তুমি যখন একটা ছোট বাবু ছিলা, একেবারে ছোট একটা বাবু, এরপরে কি হলো, তুমি আস্তে আস্তে তোমার মা বাবাকে চিনলা, এরপরে তুমি কি করলো, তুমি তোমার দেখো ছোট বাচ্চারা কি করে, মা বাবাকে নকল করে, তাই না, বা তোমাকে নকল করে, ঠিক আছে? তুমি ধরো একটা জিহ্বা কাটলা বা তুমি ধরো মাথা নাড়ালা, ছোট বাচ্চা তো তোমার দিকে তাকায়, সে কিছুক্ষণ পর নিজে নিজে মাথা নাড়ানো শুরু করবে। তো এটা হচ্ছে তোমার ওয়ান টাইপ অফ অ্যাডাপ্টেশন, ইটস ওয়ান টাইপ অফ অ্যান অ্যাডাপ্টেশন, ঠিক আছে? তারপরে ধরো তুমি কথা বলতেছো, একটা ছোট বাচ্চা তোমার থেকে শিখে শিখে তার সেই তোমার থেকে দেখে দেখে সেই কথাগুলো শিখবে, সেই কথাগুলো শিখতে শিখতে সে প্রথমে হচ্ছে ট্রাই করবে সে কথাটা শেখার জন্য, এবং আস্তে আস্তে সে কথাতে ফ্লুয়েন্সি পাবে, ঠিক আছে? এবং আস্তে আস্তে সে কথাগুলোতে ফ্লুয়েন্সি হয়ে যাবে। শুরুতে হচ্ছে তোমার সে আটকাবে, বা তুমি যখন তুমি তোমার কথা চিন্তা করো, তো সেরকম করে একটা ছোট বাচ্চা সবার প্রথমে কি করে, সে ল্যাঙ্গুয়েজ শিখে, এরপরে সে কি করে, সে রাইটিং শিখে, ঠিক আছে, সে লিখতে শিখে, এরপরে সে হাঁটতে শিখে, সরি কি বলছি, সবার ফার্স্টে তো সে হাঁটতে শিখে, এরপরে সে কিছু বলবে, আবার করে ফেলাম, ঠিক আছে পুরোটুকু। সবার ফার্স্টে একটা বাচ্চা হাঁটতে শিখে, এরপরে সে বাচ্চা কথা বলতে শিখে, এরপরে সে বাচ্চাটা কি করে, লিখতে শিখে, তাই না? এরপরে সে বাচ্চাটা কি করে, আস্তে আস্তে বড় হয়, সে নতুন নতুন এক্সপিরিয়েন্স পায়, সেগুলো সে শুরুতে আস্তে আস্তে অ্যাপ্লাই করে, পরে আলটিমেটলি সেগুলোর প্রতি সে ফ্লুয়েন্সি ক্রিয়েট করে। সো এই যে তোমার শিখার প্রসেস বা কোনো কিছু অ্যাডাপ্ট করার প্রসেস, এটা কিন্তু অনেক কি বলবো তোমার লেন্দি একটা প্রসেস, তাই না? তুমি যখন কোনো নতুন ভাষা শিখতে যাও, এখন ধরো তুমি এই যে এখন তো বাংলাদেশে ভর্তি তোমার কোরিয়ান ফ্যান্স, ঠিক আছে, আর্মি গার্লস, তোমার এরা কি করে, কোরিয়ান ভাষা শিখে না, ঠিক আছে, প্রথমে কি করে, দুই একটা শব্দ শিখে, দুই একটা শব্দ তারা অ্যাপ্লাই করে, ঠিক আছে, এরপরে তারা আস্তে আস্তে একটা সেন্টেন্স শিখে, সেন্টেন্স থেকে তারা আলটিমেটলি পুরো ভাষাটা শিখে। তো এটা কি একটা খুবই লেন্দি একটা প্রসেস, এবং এই প্রসেসটা শেখার জন্য একটা টাইম লাগে। তুমি ফার্স্টে জানতা না, হ্যাঁ শিখে এখন অনেক মানুষ শিখে, ঠিক আছে? তো তোমার এক্স্যাক্টলি আমাদের যে তোমার, আমিও আর্মি, ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, তো আই এম নট আর্মি, তো তো আমি আমি যেটা বলতেছিলাম, তো এই যে সেম থিং আমাদের হিউম্যান বডিতেও দেখো, আমরা ছোট একটা বাচ্চা যার মধ্যে কিছুই ছিল না, টোটালি দ্য সিম্পল, সেখান থেকে আমরা একটা কমপ্লেক্স হিউম্যান বিং তৈরি হয়েছি। দ্য হিউম্যান বিং হু ক্যান রাইট, দ্য হিউম্যান বিং হু ক্যান টক, দ্য হিউম্যান বিং হু ক্যান কি বলবো হ্যাভ ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো আমরা কি এখন কমপ্লেক্স হয়ে গেছি, তাই না? তো আমাদের যে আমাদের আর্থের মধ্যে সেম জিনিসটা হচ্ছে, একদম এক্স্যাক্টলি সেম জিনিসটা। আমাদের সৃষ্টির শুরুতে পৃথিবীতে শুধুমাত্র সিম্পল অর্গানিজমস গুলো ছিল, যেমন স্পঞ্জ, আমি জানি না তোমরা পড়ছো কিনা, পরিফেরা পর্ব, পরিফেরা, পরিফেরা যেটা আছে, পরিফেরার যে তোমার এনিমেলস গুলো, সেগুলোকে আমরা বলি স্পঞ্জ, একেবারে সিম্পল, ঠিক আছে, হ্যাঁ একেবারে সিম্পল। তো তোমার আরো আরো সিম্পল ছিল ভাইরাস, একেবারে সিম্পল, একদম ছোট, বা ব্যাকটেরিয়াস একদম ছোট, সেই ব্যাকটেরিয়া গুলো থেকে অ্যাডাপ্টেশন হয়ে, চেঞ্জেস হয়ে, ইভলিউশন হয়ে, ঠিক আছে, লেন্দি একটা প্রসেস হয়ে, বছরের পর বছর, ডিকেডস এর পরে ডিকেডস থেকে আলটিমেটলি কমপ্লেক্স যে অর্গানিজমস গুলো আছে, এই যে বিড়াল, গরু, হাতি, মানুষ, এগুলো অরিজিনেট হয়েছে, ঠিক আছে? So there are also very few examples of abrupt evolution. And what do you mean by abrupt evolution? Abrupt evolution মানে হচ্ছে কি তোমার মানে কি বলবো, ধরো একটা কুমির, কুমির থেকে সরাসরি হয়ে গেল মানুষ, ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার অ্যাব্রাপ্ট, মানে কোনো মাঝখানে কোনো ইন্টারভেনিং কোনো মানে মিল নাই, কিছু নাই, মানে একটা মানে একটা মানে দুইটার মধ্যে কোনো মিল নাই, কিন্তু এখান থেকে এটা
আসছে, হুট করে চলে আসছে, বুঝছো? এটাকে আমরা বলি অ্যাব্রাপ্ট ইভলিউশন। বাট এটা খুবই ফিউ এক্সাম্পলস আছে, ফিউ এক্সাম্পলস। ইন্টারে কিছু দেওয়া আছে, আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স। এটা হচ্ছে তোমার ওয়ান টাইপ অফ, কি বলবো, পাখিও না আবার তোমার রেপটাইলসও না, মানে কুমিরও না। এটা হচ্ছে তোমার পাখি এবং কুমিরের মাঝামাঝি, ঠিক আছে? সেই আর্কিওপটেরিক্স থেকে একদিক থেকে কুমির আসছে, আরেক দিক দিয়ে পাখি আসছে, বুঝছো? এটাকে আমরা বলি অ্যাব্রাপ্ট ইভলিউশন। এগুলো তুমি ইন্টারে পড়বো, এগুলো তো জানার কিছু না। আছে এই স্লাইড থেকে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? হ্যাঁ শিওর, আমি কনসেপ্টটা রিপিট করবো, অসুবিধা নেই। আমি আরেকবার বলে তারপরে হচ্ছে, আচ্ছা এই স্লাইড থেকে কোনো কোয়েশ্চেন নেই। স্লাইডটা আমরা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাবো। যাওয়ার আগে আমি একটু আরেকবার ছোট্ট করে একটু বলে যাই যে জিনিসটা কি হয়েছে। দেখো, অ্যারিস্টটল সবার ফার্স্টে কি প্রুফ করছে, যে লিভিং অর্গানিজম যেটা, দেয়ার আর সাম, আচ্ছা অ্যাব্রাপ্টটা বলবো, ওকে। অ্যাব্রাপ্ট মানে কি? ইভলিউশনে সব চেঞ্জ হবে, ক্যারেক্টারিস্টিক্স, জিনস, ক্রোমোজোমস, এভরিথিং। অ্যাব্রাপ্ট মানে হচ্ছে সাডেন, ঠিক আছে? অ্যাব্রাপ্ট মানে হচ্ছে সাডেন, হুট করে, হঠাৎ করে, ঠিক আছে? ধরো তোমার কুমির, কুমির আর মানুষ, ঠিক আছে? এদের মধ্যে কি কোনো মানে আছে, কোনো মিল আছে? কোনো মিল তো নাই, তাই না? কুমির হচ্ছে বুকে হেঁটে চলতেছে, আমরা মানুষ হচ্ছে পায়ে হেঁটে চলতেছি, ঠিক আছে? কোনো মিল নাই। কিন্তু মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল, যে তোমার ধরো এটা একটা স্পেসিস, এখান থেকে হুট করে কোনো চেঞ্জ ছাড়াই একদম টোটালি তোমার মানে অন্য আরেকটা, মানে একদম টোটালি অন্য আরেকটা, মানে ইরেলেভেন্ট একটা স্পেসিস তৈরি হয়ে গেছে। এটাকে আমরা বলি অ্যাব্রাপ্ট ইভলিউশন। বুঝতে পারছো? অ্যাব্রাপ্ট ইভলিউশন, এটাকে আমরা বলতেছি অ্যাব্রাপ্ট ইভলিউশন। যে তোমার মানে এই মানুষটা এমন এক থেকে থেকে আসছে, আর্কিওপটেরিক্স। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি লিখে দিচ্ছি, এটা তোমার লাগবে না, বুঝছো? এটা তোমার লাগবে না, তাও আমি জাস্ট জাস্ট অ্যাব্রাপ্ট মানে কি, সাডেন ইভলিউশন। মানে ইভলিউশন তো একটা লেন্দি প্রসেস, তাই না? এটা তোমার একটু একটু করে করে চেঞ্জ হবে, এবং এই চেঞ্জনেসটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? যেমন আমার মানে আমি আমি অফেন্ডেড হয়েও না, আমি জাস্ট বলতেছি যে সায়েন্সে বলা হয়ে থাকে যে বানর থেকে মানুষ আসছে, ঠিক আছে? তোমার এই বানর থেকে প্রথম, হ্যাঁ হ্যাঁ একটা ইললজিক্যাল একটা প্রসেস, ঠিক আছে? আর তো তো আমার বলা হয়ে থাকে যে মানুষ থেকে বানর থেকে মানুষ আসছে, তাই না? তো আমি তোমাকে কি বলছিলাম, আদিমকালের মানুষদের দেখতে বানরের মতন একটু একটু চেহারা ছিল। তো সেখান থেকে অ্যাকচুয়ালি ধারণা করা হয়েছে। তো তোমার ফার্স্ট হচ্ছে বানর, বানরের থেকে একটু 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 ইভলিউশন হয়েছে, একটু একটু ইভলিউশনের একটু বানরের মতন চেহারার মতন একটা কিছু একটা হয়েছে, যেটাকে আমরা বলি হোমো ইকটেরিক বলে সামথিং। আমরা তখন হোমো সাপিয়েন্স, ঠিক আছে? এদেরকে বলা হতো হোমো ইকটেরিক, আমার এক্স্যাক্টলি নামটা মনে নাই, ঠিক আছে? তো সে হোমো ইকটেরিক দেখতে একটু বানরের মতন ছিল। সেখান থেকে তোমার আলটিমেটলি এখন আমরা মানুষ হয়েছে, আমাদের আমাদের চেহারাগুলো আলাদা, ঠিক আছে? আমাদের চেহারার সাথে কিন্তু বানরের চেহারার কোনো মিল নাই। তো সেটা আমি বলতেছি, মানে সেটাই বলতেছি, যেমন এটা হচ্ছে তোমার অরিজিনাল ইভলিউশন, যে বানর থেকে একটু একটু করে মানুষ হয়েছে, এটা হচ্ছে তোমার অরিজিনাল ইভলিউশন। আর অ্যাব্রাপ্ট ইভলিউশনটা হচ্ছে কি, তোমার কুমির থেকে মানুষ হওয়া। বুঝতে পারছো? মানে কোনো মিলই নাই, কোনো কিছুই নাই, মাঝখানে কোনো ইন্টারভেনিং কোনো চেঞ্জও নাই, জাস্ট এখান থেকে অ্যাব্রাপ্টলি সাডেনলি এটা হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যাব্রাপ্ট ইভলিউশন। বুঝতে পারছি আমরা ব্যাপারটা? হ্যাঁ, অনেক সায়েন্টিস্ট এটা মানে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাব। ওকে, তো আসো আমাদের নেক্সট যে স্লাইড, এগুলো জাস্ট গল্প, বুঝছো? এগুলো তোমাদের কিচ্ছু লাগবে না, তোমরা জাস্ট বেসিক জিনিসটা শুনো। দেখো সাদিকা কি বলছে, ইমাজিন আমাদের বাবা মা কুমির। ও মাই গড, আই ক্যান ইমাজিন দিস, ঠিক আছে? বানর থেকে শীর্ষজিৎ লিখলো যে বানর থেকে একটু একটু মানুষ হলে কি তাহলে আমরা ফিউচারে, এটাই তাহলে আমরা ফিউচারে হব সুপার হিউম্যান। বুঝতে পারছো? ফিউচারে যা আসবে সেটা হচ্ছে তোমার সুপার হিউম্যান। ফিউচারে যে কি আসবে মানে এখনো আসলে আমরা ইমাজিন করতে পারতেছি না, আমাদেরকে তো অলরেডি সর্বশ্রেষ্ঠ বলে দেওয়া হয়েছে, বুঝছো? হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখবো হুট করে আমরা এলিয়েন্স হয়ে গেছি। ঠিকই বলছো। তো আসো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। আমরা জাস্ট আজকে গল্প করতেছি, ঠিক আছে? জাস্ট আমরা বেসিক জিনিস পড়তেছি, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। তো অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সায়েন্টিফিক ডাটা, 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, 4.5 কত চিন্তা করো, 4.5 বিলিয়ন ইয়ার্স এগো কি হয়েছে, দ্য আর্থ ওয়াজ আ হিটেড গ্যাস, দ্য আর্থ ওয়াজ আ হিটেড গ্যাস মাস ইভলভড ফ্রম দ্য সান। ঠিক আছে? যে তোমার কি হয়েছে, যে অনেক অনেক এই যে সোলার সিস্টেম আমি একটু আগে বলছিলাম যে বিগ ব্যাং হয়েছিল, একটা এক্সপ্লোশন হয়েছিল। সেই এক্সপ্লোশন থেকে তোমার এই কিছু কিছু জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় জায়গায় এরকম করে করে গ্যাস তৈরি হয়েছে, গ্যাস তৈরি হয়েছে, বুঝছো? যেমন এই সান,
এই সানের আশেপাশে তোমার এই গ্যাস হয়েছে, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের গ্যাসের কিছু পিণ্ড, ম্যাস অফ গ্যাস তৈরি হয়েছে, ঠিক আছে, এরকম এরকম করে ম্যাস অফ গ্যাস তৈরি হয়েছে। তো এই আর্থ ওয়াজ আ হিটেড গ্যাস ম্যাস ইভলভড ফ্রম দ্য সান। এই সান থেকে আসা কিছু গ্যাস পিণ্ড ছিল, ঠিক আছে। সেই গ্যাসগুলো কি করছে, হিটকে রেডিয়েট করছে, সেই গ্যাসগুলো থেকে হিট রেডিয়েশন হয়েছে, হিট গুলো চলে গেছে, আস্তে 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 হিট চলে যাওয়া শুরু করছে। ধরো এটা হচ্ছে একটা গ্যাস, ঠিক আছে, এখানে অসংখ্য হিটেড গ্যাস আছে, সেই হিটেড গ্যাস থেকে হিট গুলো চলে যাচ্ছে। হিট যদি চলে যায়, টেম্পারেচার কমতেছে, টেম্পারেচার কমলে আমরা জানি না, পানি যখন তোমার বাষ্প ছিল, মানে কি বলে, ইভাপোরেটেড হয়েছিল, ইভাপোরেটেড হয়ে পানি কি হয়েছিল, গ্যাস হয়েছিল। যখন সেই ইভাপোরেশনের টেম্পারেচারটা আমরা কমাই দিছি, তখন সেই পানিটা আস্তে আস্তে লিকুইড হয়েছে, তাই না? যখন এই টেম্পারেচার আরো কমাই দিছি, তখন এই পানিটা আস্তে আস্তে কি হয়েছে, আইস হয়েছে বা সলিড হয়েছে। সো এক্স্যাক্টলি, এবং সেম থিং হ্যাপেন ফর আদার আদার যে গ্যাসগুলো সেগুলোর জন্য অ্যাজ ওয়েল, ঠিক আছে। H2O কিন্তু একটা গ্যাসিয়াস, H2O সব ফর্ম আছে, সেরকম তোমার হাইড্রোজেন বলো, অক্সিজেন বলো, এগুলাকেও কিন্তু তোমার লিকুইড ফর্ম তৈরি করা যায়, ঠিক আছে, এগুলাকেও লিকুইড ফর্মে তৈরি করা যায়। তো এই যে তোমার ধরো, এই যে তোমার এটা ছিল তোমার সে আর্থের গ্যাস, বুঝছো, হিটেড গ্যাস গুলো, অসংখ্য হিটেড গ্যাস, ঠিক আছে, এখানে হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া সব গ্যাস। তো সেই গ্যাসগুলো থেকে আস্তে আস্তে হিটটা রেডিয়েট করে বাইরে চলে যাওয়া শুরু করলো, হিট গুলো চারপাশ থেকে রেডিয়েট করে বাইরে চলে যাওয়া শুরু করলো। রেডিয়েট করার কারণে কি হলো, টেম্পারেচার কমে গেল, ভিতরে টেম্পারেচার কমে গেল। টেম্পারেচার কমতে গেলে মানে সেই দেখো, এই গ্যাস ম্যাসটা রেডিয়েটেড হিট এবং গ্র্যাজুয়ালি কি হলো, ডেন্সার হয়ে একটা লিকুইড স্টেট হয়ে গেল, তাই না? আমরা কি জানি যে যত টেম্পারেচার কমানো যায় তখন তত কি হয়, গ্যাস থেকে লিকুইড হয়, টেম্পারেচার যখন আরো কমে যায় তখন সেখান থেকে সলিড হয়, তাই না? এই বেসিক গুলো তো আমরা জানি। তো আস্তে আস্তে এটা একটা লিকুইড স্টেট হইলো, সেই লিকুইড স্টেট থেকে কি হইলো, আরো আরো এই গ্যাস রেডিয়েট হইতে 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 কি হইলো, আলটিমেটলি একটা সলিডিফিকেশন তৈরি হইলো। এবং এই সলিডিফিকেশনটা কোত্থেকে হবে, দেখো হিটটা কোত্থেকে যাচ্ছে, আউটার সারফেস থেকে হিটটা রেডিয়েট হচ্ছে না? তো এই আর্থের যে সলিডিফিকেশনটা, সে সলিডিফিকেশনটা হয়েছে তোমার আউটার থেকে ইনারের দিকে, বুঝতে পারছো? আগে বাইরের এরিয়া গুলা সলিড হয়েছে, আস্তে আস্তে ভেতর এরিয়া। তোমরা কি জানো, আমাদের যে আর্থ, আমাদের আর্থের যে একেবারে সেন্টার, সেখানে কিন্তু এখনো তোমার এই হিট টেম্পারেচারটা আছে, তোমার এই হিটেড গ্যাস গুলো এখনো এই গ্যাসিয়াস ফর্মে আছে, এখনো এরকম লিকুইড ফর্মে আছে, এক্স্যাক্টলি ম্যাগমা, ঠিক আছে। তোমার এই না, এক মিনিট, হ্যাঁ একটা মিনিট, আমাকে একটু পার্ডন করো একটা মিনিটের জন্য। হ্যাঁ, তো কোথায় ছিলাম আমরা, ম্যাগমা, ঠিক আছে, হ্যাঁ লাভা, এক্স্যাক্টলি। তোমরা যখন এই যে, তোমরা শুনি না যে ইয়ার হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঠিক আছে, তোমার বিভিন্ন ধরনের মাউন্টেন্স গুলো আছে, সেগুলো থেকে তোমার লাভা হয়, এগুলা কিন্তু আমার তোমার যে আর্থ, আমার আর্থের এই যে তোমার আর্থের এই ডিপের যে জিনিসপত্র গুলা, লিকুইডস গুলা, বুঝতে পারছো? আমাদের যে আর্থ, আমরা কিন্তু আর্থের সারফেসে থাকি, তাই না? আমরা কিন্তু আর্থের সারফেসে থাকি, সয়েলের উপরে থাকি আমরা, আর্থের সারফেসে থাকি আমরা। আমাদের আর্থের ভিতরে এখনো এখনো সবকিছু লিকুইড হয়ে আছে, এখনো সবকিছু, এক মিনিট না, দরজা আটকে, আই এম ভেরি সরি, এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো যেটা আমি বলতেছিলাম যে আমরা কিন্তু সারফেসে থাকি, হ্যাঁ আমরা সলিড জায়গায় থাকি। তো এক্স্যাক্টলি এটাই হয়েছে, বুঝছো, আমরা এখন যে জায়গায় থাকি, হ্যাঁ যতই টাইম যাবে ম্যাগমাটা সলিড হতে থাকবে, আমাদের এই ভিতরে আর্থের ভিতরে হচ্ছে তোমার আস্তে 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 জিনিসটা সলিড হচ্ছে। আমার ধারণা করা হয়েছে যে এখন মাত্র 1/3, আর্থের যে রেডিয়াস, এটা 1/3 হচ্ছে সলিড, আর এর ডিপের মধ্যে এখনো বাকি সব ম্যাগমা, এখনো সব হচ্ছে তোমার এই ফেরাস, আয়রন, কপার, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো সব লিকুইড হয়ে একটা ম্যাস হয়ে আছে এখনো, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার মানে আর্থের তোমার ফরমেশনই এখানে বলা হয়েছে, যে গ্যাস ম্যাস গুলো আস্তে আস্তে রেডিয়েট হয়েছে, সেখান থেকে লিকুইড হয়েছে, লিকুইড থেকে সেই ম্যাসটা সলিড হয়েছে, এবং সলিডিফিকেশনটা কোত্থেকে হচ্ছে, আউটার থেকে ইনার সাইডে হচ্ছে, ঠিক আছে। এবং আমরা অলরেডি তোমার এই আউটার সাইডে আমরা বাস করতেছি, আমরা উই আর লিভিং ইন দ্য আউটার সারফেস, যেখানে দেখো সলিড হয়ে আছে। এবং এই যে তোমার ইনার সারফেস, আউটার থেকে ইনার সারফেসের সলিডিফিকেশন হচ্ছে, এরা কি করতেছে, ভ্যাপর রিলিজ করতেছে। এই তোমার এই হিট গুলো কিন্তু এখনো রিলিজ হচ্ছে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি না, বাট হিট গুলো কিন্তু রিলিজ হচ্ছে। এবং এই হিট গুলো কিভাবে রিলিজ হচ্ছে, ভ্যাপর আকারে রিলিজ হচ্ছে। এই ভ্যাপর গুলো আমাদের আকাশের এই তোমার এই পৃথিবীর যে উপরে,
এই উপরে কি করতেছে, ক্লাউড তৈরি করতেছে ভ্যাপর গুলো। এই গ্যাস থেকে যে হিট রেডিয়েট হচ্ছে, হিটের মাধ্যমে যে কিছু এক্সট্রা গ্যাস গুলো রেডিয়েট হয়ে ভ্যাপর হয়ে যাচ্ছে, সেই ভ্যাপর গুলো কি করতেছে আমাদের পৃথিবীর উপরে ক্লাউড হয়ে সারাউন্ড করতেছে, ঠিক আছে, ক্লাউড হয়ে সারাউন্ড করতেছে। যতই উপরে যাচ্ছি টেম্পারেচার তত কম, তো আস্তে আস্তে ক্লাউড গুলো আস্তে আস্তে কি হইতেছে, সলিডিফিকেশন হয়ে রেইন হয়ে যাচ্ছে, লিকুইড হয়ে রেইন হয়ে আবার গ্র্যাভিটির কারণে নিচে পড়তেছে। সেখান থেকে তোমার কি হইতেছে, আমাদের পৃথিবীতে সি তৈরি হচ্ছে, ঠিক আছে, পানি বা সমুদ্র তৈরি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সেখান থেকে আবার এই জিনিসটা আবার রিপিট হচ্ছে, আবার সানের আলো আসতেছে, সানের আলোতে তোমার রেডিয়েশন হচ্ছে, হিট হচ্ছে, সেই হিট গুলো ভ্যাপর আকারে তোমার ক্লাউড হচ্ছে, ঠিক আছে, সেই ক্লাউড গুলো হচ্ছে আবার ডেন্স হচ্ছে, ডেন্স হয়ে আবার রেইন হয়ে আসতেছে। এভাবেই হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, অলমাইটিস মিরাকল। এভাবেই তোমার আর্থটা হচ্ছে তোমার কি বলবো লাইক ক্রিয়েটেড হয়েছে, সি ক্রিয়েটেড হয়েছে, এবং তোমার সাইকেল গুলো এখন এইভাবে রিপিট করছে, ঠিক আছে। এবং এই যখন এই সিটা সর্বপ্রথম যখন ক্রিয়েট হয়েছিল, যখন পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হয়েছিল, তখন কি হয়েছে, তখন বৃষ্টি যখন হয়েছিল, বৃষ্টি কি H2O, ঠিক আছে। এবং এই ধরো তোমার এই যে এই জায়গায় এতটুকু হচ্ছে আর্থের একটা সলিড জায়গা, এই জায়গায় তুমি H2O দিলা, এই জায়গায় তোমার অক্সিজেন আসলো, ঠিক আছে। মোট কথা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে সর্বপ্রথম হচ্ছে ভাইরাস, তারপরে তোমার সায়ানো ব্যাকটেরিয়া, এগুলো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, ভাইরাস বা সায়ানো ব্যাকটেরিয়া এগুলো ক্রিয়েট হয়েছে। সেই সায়ানো ব্যাকটেরিয়া গুলো তোমার, এগুলো কিন্তু সমুদ্রে হয়েছে, বুঝছো। আমাদের পৃথিবীর সর্বপ্রথম প্রাণী তৈরি হয়েছে সমুদ্রে, পানির উপস্থিতিতে। এই কারণে দেখো এই যে তোমার বুধ, তারপরে তোমার মঙ্গল, ঠিক আছে, মার্স, মার্সে কেন এখনো পানি পাওয়া যায়, কেন এখনো তোমার তোমার লাইফ পাওয়া যায় না, বিকজ ওখানে কোনো পানি নেই, ঠিক আছে। এই কারণে তোমার এখনো লাইফ পাওয়া যায় না, পানি ছাড়া উই কান্ট ইমাজিন লাইফ, ঠিক আছে। পানি কেন নাই অন্য প্ল্যানেটে, পানি হওয়ার মতন টেম্পারেচার এখনো তৈরি হয় নাই। হ্যাঁ, সব প্ল্যানেট সেম ভাবে তৈরি হয় না, আমাদের আর্থ এভাবে তৈরি হয়েছে। সব প্ল্যানেট যদি এভাবে তৈরি হতো তাহলে কিন্তু মার্সের মধ্যেও কিন্তু পানি থাকতো, বুঝতে পারছো। নিশ্চয়ই অন্য কোনো কারণে হয়েছে, আমার অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি জানা নেই, বাট আমি আর্থেরটাই জানি, ঠিক আছে। মার্সেরটা আসলে এখন পর্যন্ত ক্লিয়ার না, মার্সেরটা এখন পর্যন্ত ক্লিয়ার না। তো এভাবেই তোমার যেটা আমি বলতেছিলাম যে সি ক্রিয়েট হয়েছে, এবং সি এর ভিতরে কি হয়েছে, সবার প্রথমে তৈরি হয়েছে সায়ানো ব্যাকটেরিয়া, ঠিক আছে। সায়ানো ব্যাকটেরিয়া সবার প্রথমে তৈরি হয়েছে সি এর ভিতরে। সে হচ্ছে তোমার এই সায়ানো ব্যাকটেরিয়া থেকে তোমার আস্তে 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 তোমার সায়ানো ব্যাকটেরিয়া তোমার আলোর উপস্থিতিতে, সূর্যের উপস্থিতিতে নিজের খাবার নিজে তৈরি করছে, ঠিক আছে। সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু নীলাভ সবুজ বলি এটাকে, হ্যাঁ, ওর ভিতরে ক্লোরোফিল আছে। সেখান থেকে সে নিজের খাবার নিজে তৈরি করছে, সেখান থেকে আলটিমেটলি তোমার অ্যাডাপ্টেশন হয়েছে। এই সায়ানোব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে তোমার কি বলবো তোমার সয়েলে গেছে, ঠিক আছে। সয়েল থেকে তারা সয়েলে বাস করছে, সয়েলে বাস করার জন্য তাদের মধ্যে অ্যাডাপটিভ চেঞ্জ আসছে, যেহেতু তারা সিতে ছিল, সি থেকে তারা এখন তাদের একটা স্থান চেঞ্জ করছে। ওদের মধ্যে ওই স্থান চেঞ্জ করার জন্য তোমার কিছু অ্যাডাপ্টেশন হয়েছে, সেই অ্যাডাপ্টেশন গুলো ইভলিউশনের মাধ্যমে নতুন একটা স্পেসিসের ইয়া করছে, তোমার বার্থ দিছে, ঠিক আছে। সেই নতুন স্পেসিস থেকে আরেকটু কমপ্লেক্স করতে করতে রাইট নাও আমরা হিউম্যান বিংস তৈরি হয়েছে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে গল্প করে করে সেই ঘুরে ফিরে একই কথা বলতেছি। দেখো কি হয়েছে, এখানের মধ্যে কি দেওয়া আছে, the rain produced from the cloud created the sea on the solid level of the earth. In the course of time, life originated in the sea. এবং these lives underwent gradual changes এবং that resulted in today's diverse world. ঠিক আছে? After many hypothetical and research-based experiments, modern people have attained the concept of evolution is the basis of origin of life. যে আলটিমেটলি অনেক তর্ক বিতর্কর পরে, যদিও এখনো সব সায়েন্টিস্ট যে এটাকে একসেপ্ট করছে আমি বলবো না, বাট লাইক মেজরিটি অফ দ্য সায়েন্টিস্ট একসেপ্ট করে ফেলছে যে ইভলিউশনই হচ্ছে বেসিস অফ দ্য অরিজিন অফ লাইফ। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার? তাহলে আমরা একটু না, তোমাদের ইভলিউশনের কনসেপ্ট গুলো সিকিউ এমসিকিউ কোনোটার জন্য ইম্পর্টেন্ট না, আমি তোমাদেরকে মোটামুটি যা যা অবজেক্টিভ আসবে আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। যেমন আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে তোমার কি বলে এই যে বিজ্ঞানী তোমার ফসিল যে আবিষ্কার করছে, ঠিক আছে, জেনোফ্যান্স, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ। তারপরে দেখো রেড লাইন করে দেওয়া হয়েছে 400,000 স্পেসিস পাওয়া যায় প্ল্যান্টসে, এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, ঠিক আছে। আর সিকিউর জন্য কোনটা লাগবে আমি তোমাকে বলে দিব, এগুলো সব জাস্ট তোমার বেসিকের জন্য, আজকের ক্লাস পুরোপুরি বেসিক, ঠিক আছে। একটা মানুষ মারা যায় বয়স্ক হলে, তেমনি কি আর্থের কি ডেথ আছে? হ্যাঁ, আর্থের ডেথ থাকবে না কেন, আর্থ যখন সলিড হয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি কি জানো, আমি জানি না তুমি জানো কিনা, তোমার পৃথিবী, ঠিক আছে, সান, পৃথিবী কিন্তু একটা স্টার, ঠিক আছে, পৃথিবী কিন্তু একটা স্টার, ঠিক আছে। আমাদের স্টারের ফেট জানো কি হয়, একটা স্টারের ফেট কি
তোমরা আই গেস জানো না, ঠিক আছে? একটা স্টার সবার ফার্স্টে একটা স্টার সবার ফার্স্টে তোমার কি হয়, তৈরি হয় গ্যাস থেকে তৈরি হয়, ঠিক আছে? গ্যাস থেকে তৈরি হওয়ার পরে হ্যাঁ একটা স্টার ডাই করে, মারা যায়, মারা গেলে সে ব্ল্যাক হোল হয়, বুঝছো? একটা স্টার কি হয় তুমি জানো? সবার ফার্স্টে হচ্ছে তোমার গ্যাস পিণ্ড তৈরি করে, গ্যাস পিণ্ড তৈরি করে সে কি করে, আস্তে 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 সে হচ্ছে তোমার ডায়ামিটারে ছোট হইতে থাকে। একটা পর্যায় পর্যন্ত সে ছোট হয়, সে আর্থ মানে সে স্টারটা যখন সে স্টারের মধ্যেও কিন্তু তোমার হিট রেডিয়েট করে, বুঝছো? রেডিয়েট করে করে সে সলিড হতে থাকে। তো তোমার আস্তে আস্তে যখন সে সলিড হয়, সলিড হইতে হইতে আস্তে আস্তে তার ডায়ামিটার ছোট হয়, ডায়ামিটার ছোট হইতে হইতে একেবারে ইত্যুটুকু ডায়ামিটার হয়। ইত্যুটুকু ডায়ামিটার হয় এবং এক পর্যায়ে এই ছোট্ট ডায়ামিটারটা ব্লাস্ট করে, ব্লাস্ট করে ব্লাস্ট করে একটা তারা তৈরি করে যার নাম হচ্ছে নিউট্রন স্টার। এবং এই নিউট্রন স্টার থেকে নিউট্রন মানে ব্লাস্ট করার পরে দেখো একটা স্টার ব্লাস্ট করে সবার ফার্স্টে সে একটা হোয়াইট স্টার তৈরি হয়, হোয়াইট কালার একটা কি জানি তৈরি করে যার নাম হচ্ছে নিউট্রন স্টার। এবং সে হোয়াইট কালারটা আলটিমেটলি আস্তে আস্তে একটা ব্ল্যাক তৈরি করে যেটাকে আমরা বলি ব্ল্যাক হোল। এটা হচ্ছে একটা স্টারের ফেট, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্টারের ফেট। তো আমাদের সূর্য এখনো হচ্ছে তোমার মানে ডায়ামিটার ছোট হচ্ছে, ডায়ামিটারটা ছোট হচ্ছে, বুঝছো? সূর্যটা এখনো চলতেছে। ধারণা করা হয় যে আরো মনে হয় 300 কোটি বছর পর্যন্ত এই ডায়ামিটারটা ছোট হইতে থাকবে। আলটিমেটলি ডায়ামিটারটা যখন তার ফাইনাল ছোট হবে, এই ডায়ামিটারটা যখন 16 কিলোমিটার 16 কিলোমিটার হবে ডায়ামিটারটা, 16 কিলোমিটার, ঠিক আছে? তখন যে ডায়ামিটারটা ব্লাস্ট করবে, বুঝতে পারছো? তো আমাদের যে তোমার আর্থ, ঠিক আছে, এই আর্থটা তোমার গ্লোবাল ওয়ার্মিং যেহেতু টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, সো আলটিমেটলি আর্থ এমনি ধ্বংস হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, সান ছোট হইতে হইতে আর্থ এমনি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আর্থটা ব্ল্যাক হোলে আলটিমেটলি একটা স্টারের আলটিমেট ফেট হচ্ছে ব্ল্যাক হোল, বুঝছো? এগুলো সব এক্সট্রা কথাবার্তা। রেড জিয়ান্ট হয়, রেড জিয়ান্ট থেকে হোয়াইট জিয়ান্ট হয়, সেখান থেকে নিউট্রন স্টার হয়, নিউট্রন স্টার থেকে তোমার ব্ল্যাক হোল হয়। এগুলো তোমাদের ইন্টারে আছে, বুঝছো? আচ্ছা, তো আসো তোমার এই যে তোমার এই ইভলিউশনটা অ্যাকচুয়ালি কোথায় হয়, বুঝছো? বা ইভলিউশন বলতে তো অ্যাকচুয়ালি তোমার নতুন স্পেসিস কে বোঝাচ্ছে। হ্যাঁ, নাসার বিজ্ঞানী মনে হচ্ছে আজকে নিজেকে, তাই না? আসলে আমরা মানে খুব মানে এইসবই কথাবার্তা বলতেছি, বিজ্ঞানী খুব জটিল জটিল কথা বলতেছি, তো এই কারণে। তো যে তোমার ইভলিউশনের মাধ্যমে কি হয়, আমাদের নতুন স্পেসিস তৈরি হয়, তাই না? নতুন স্পেসিস। এখন তুমি বলো, তোমরা তো জানো তাই না, আমাদের হিউম্যান বিং এর ফিক্সড ক্রোমোজোম সংখ্যা কত? 23 পেয়ার্স, তাই না? আবার গরুর কত জানো? 60 পেয়ার, ঠিক আছে? গরুর হচ্ছে তোমার 60, হ্যাঁ 46 ক্রোমোজোম অথবা হচ্ছে তোমার 23 পেয়ার্স। হ্যাঁ, তোমার এই যে তোমার ইভলিউশন নতুন স্পেসিস, প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিসের কিন্তু আলাদা আলাদা ক্রোমোজোম সংখ্যা, তাই না? ওদের একটা ফিক্সড ক্রোমোজোম সংখ্যা আছে, ঠিক আছে? ওদের একটা ফিক্সড ক্রোমোজোম সংখ্যা আছে। তো এই যে তোমার এই ফিক্সড ক্রোমোজোম সংখ্যা আমরা পড়ছিলাম, তাই না? ক্রোমোজোম এটা হচ্ছে একটা দাঁড়াও, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ক্রোমোজোমের ভিতরে থাকে তোমার ডিএনএ। আরে কি ডিএনএ আঁকলাম আমি এটা, ছি ছি ছি, দাঁড়াও আমি একটু সুন্দর করে আঁকি, ঠিক আছে? পার্ডন মি। আচ্ছা, এখানে একটু রাখি। এটা হচ্ছে একটা ক্রোমোজোম, তাই না? এই ক্রোমোজোমকে যদি আমি জুম করি, তাহলে ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, তাই না? এই ডিএনএ এর মধ্যে কি থাকে? ডিএনএ এর এক একটা খণ্ড, যে খণ্ডগুলা মানুষের ক্যারেক্টারিস্টিক্স কে, ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স কে তোমার ক্যারি করে, এদেরকে আমরা বলি জিন, তাই না? এদেরকে আমরা বলি জিন। তো জিন বলতে বেসিক্যালি আমরা বুঝাই, আমি যদি এখানে একটা খণ্ড আঁকি, এখানে কি থাকে? নাইট্রোজেন বেস গুলো থাকে, তাই না? নাইট্রোজেন বেস গুলো সাজানো থাকে, এ টি জি সি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা জিন, ঠিক আছে? এটা হচ্ছে একটা জিন। তো আমি যেটা বলতেছিলাম যে তোমার এই ইভলিউশনটা, ঠিক আছে, ইভলিউশনটা কিভাবে হচ্ছে? তো তোমার এই দেখো, হিউম্যানের হচ্ছে তোমার 23 পেয়ার্স, আবার গরু বা কাউ এর হচ্ছে তোমার 60 পেয়ার্স অফ ক্রোমোজোম, ঠিক আছে? এই 23 পেয়ার্স এর ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন লক্ষ লক্ষ জিন আছে, তাই না? লক্ষ লক্ষ জিন আছে এবং এক একটা জিন আমাদের এক একটা ক্যারেক্টার্স বহন করতেছে। আবার গরুর ক্ষেত্রেও দেখো, গরুর যে 60টা ক্রোমোজোম বা 60 জোড়া ক্রোমোজোম, এই 60 জোড়া ক্রোমোজোমের এক একটা অংশ কিন্তু এক একটা ক্যারেক্টারিস্টিক্স বহন করতেছে। তো আমাদের এই যে 23 পেয়ার্স, এই 23 পেয়ার্স এর একটা আসতেছে বাবা থেকে, আরেকটা আসতেছে মা থেকে, তাই না? একটা অংশ আসতেছে বাবা থেকে, আরেকটা আসতেছে মা থেকে, ঠিক আছে? তো তোমরা কি জানো কিনা আমি জানি না। তো তোমাদের এই যে তোমার ধরো এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে? এটা একটা ক্রোমোজোম। হুম,
তো এটা ধরো তোমার 11 নাম্বার ক্রোমোজোম, এটাও হচ্ছে তোমার, এটা ধরো তোমার মায়ের 11 নাম্বার ক্রোমোজোম যেটা তোমার বডিতে আসছে, তোমার মা থেকে আসা। এটা হচ্ছে তোমার বাবার 11 নাম্বার ক্রোমোজোম, এরা দেখতে সেম হয়। তো এদের 11 নাম্বার ক্রোমোজোমের এই যে ধরো এই জায়গাটা, তোমার মায়ের এই 11 নাম্বার ক্রোমোজোমের এই জায়গাটা হচ্ছে তোমার চুলের কালার নিয়ন্ত্রণ করে, তোমার চুলের কালার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আবার তোমার বাবারও 11 নম্বর ক্রোমোজোমের এই জায়গাটা চুলের কালার নিয়ন্ত্রণ করবে, চুলের কালার নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তোমার মায়ের চুল ধরো ব্ল্যাক, ঠিক আছে, তোমার মায়ের চুলের জিন হচ্ছে বড় হাতের টি, আর তোমার বাবার চুল ধরো সাদা, ঠিক আছে। তোমার বাবার চুলের জিন হচ্ছে দুইটা স্মল টি। তোমরা আগের ক্লাসে পড়ছো না এই জিনিসগুলা? পড়ছো কি? তাহলে তোমার চুল কি হবে? তোমার চুল কি হবে বলো তো? ব্ল্যাক কি ডমিনেন্ট, সাদা হচ্ছে তোমার কি বলে এটাকে, হ্যাঁ আমি তো নামই ভুলে গেছি, রিসেসিভ, এক্স্যাক্টলি রিসেসিভ, ঠিক আছে। নাম পড়াতে পড়াতে নামই ভুলে গেছি। তো তাহলে তো তোমার চুল কি হবে? ব্ল্যাক হবে, তাই না? তোমার চুল হবে ব্ল্যাক, বিকজ তোমার মধ্যে কি আছে, ডমিনেন্ট জিনটা ডমিনেট করে, তাই না? ডমিনেন্ট জিনটা হচ্ছে বেশি প্রকাশ পায়। দেখো এটা হচ্ছে তোমার জিন, এটা হচ্ছে তোমার 11 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে। একটা আসছে মা থেকে, একটা আসছে বাবা থেকে। তোমার এই জায়গাটাতে, তোমার এই যে তোমার মা থেকে আসা ক্রোমোজোমের এই জায়গাটাতে যে জিনটা আছে এটা তোমার চুলের কালার নিয়ন্ত্রণ করবে, বাবারও সেম। তাহলে এই যে তোমার এইটা এবং এইটা, ঠিক আছে, তোমার মায়ের এই জায়গাটা, তোমার বাবার ক্রোমোজোমের এই জায়গাটা, এই দুটাকে আমরা বলি অ্যালিল। এই দুটাকে আমরা কি বলি? অ্যালিল। বুঝতে পারছি? আবার একটু ক্লিয়ার করি দেও, অ্যালিল জিনিসটা কি? অ্যালিল জিনিসটা হচ্ছে তোমার বাবা এবং তোমার মা থেকে আসা একটা স্পেসিফিক ক্যারেক্টার বহন করা যে জিনটা যেই জায়গায় আছে, সেই জায়গাটাকে আমরা বলি অ্যালিল অফ ইচ আদারের অ্যালিল। যেমন এই যে 11 নম্বরের অ্যালিল হচ্ছে এইটা, বুঝতে পারছো? এই তোমার বাবার চুলের জিনের অ্যালিল হচ্ছে মায়ের চুলের জিনের অ্যালিল, এটা হচ্ছে অ্যালিল। আবার ধরো এই জায়গাটা, এই জায়গাটা মানে এই জায়গাতে যে জিনটা আছে বা এই জায়গাতে যে জিনটা আছে এটা হচ্ছে তোমার হাইট কে কন্ট্রোল করে। তোমার বাবারও সেম এই জায়গাতে যে জিনটা আছে এটা তোমার হাইট কে কন্ট্রোল করে, ঠিক আছে। একটা তো তোমার বাবা থেকে আসছে, তোমার মা থেকে আসছে, এখন কোনটা ডমিনেন্ট হবে সেটা তো তোমার জিনের উপরে ডিপেন্ড করে। সেম পজিশনে থাকে, এক্স্যাক্টলি, বুঝছো? হিউম্যান বিং এর জন্য এটা তোমার কনস্ট্যান্ট, হিউম্যান বিং এর জন্য এটা তোমার কনস্ট্যান্ট। তোমার মায়ের যেই জায়গায় তোমার মানে হিউম্যান বিং এ ধরো এটা একটা ক্রোমোজোম, এটা 11 নম্বর ক্রোমোজোম, 11 নম্বর বা ধরো 21 নম্বর ক্রোমোজোম ধরো, ঠিক আছে। 21 নম্বর ক্রোমোজোমের এই জায়গায়, একটা মানুষের 21 নম্বর ক্রোমোজোমের এই জায়গায় যদি ওই মানুষটার হাইট কন্ট্রোলের জিন থাকে, অন্য একটা মানুষের 21 নাম্বার ক্রোমোজোমেও সেম জায়গাতেই তোমার হাইট কন্ট্রোলের জিনটাই থাকবে। তোমার সেম জায়গায় থাকা জিনকে আমরা বলি অ্যালিল। বুঝতে পারছি অ্যালিল কি? একটা ওয়ার্ড বোঝানোর জন্য কত কিছু বলা লাগতেছে, ঠিক আছে। তাহলে অ্যালিল হচ্ছে সেম পজিশনে থাকা, সেম ক্যারেক্টারকে মানে করা, মানে প্রোভাইড করা যে জিনগুলো, তাদেরকে আমরা বলি অ্যালিল, ঠিক আছে। তো তোমার এই তোমার, আবার বলবো, আয় হায় রে, এর চেয়ে বেশি বললে। অ্যালিল মানে কি আমি আবার বলি একদম সোজা বাংলায়, তোমার অ্যালিল মানে হচ্ছে তোমার তো দুইটা ক্রোমোজোম, ঠিক আছে, সেম জায়গায় ধরো তোমার সেম জায়গায় সেম ক্যারেক্টারকে প্রকাশ করার জন্য যে জিনটা থাকে সেই জিনটাকে আমরা বলি অ্যালিল। দ্যাটস ইট, ঠিক আছে। সেম জায়গায় সেম ক্যারেক্টারকে, চুলের ক্যারেক্টারকে, চুল কালো হবে না সাদা হবে সেইটাকে প্রকাশ করার জন্য ধরো তোমার মায়েরও 11 নাম্বার ক্রোমোজোমের মধ্যে হচ্ছে তোমার এই যে এই জায়গায় চুলের কালার নিয়ন্ত্রণ করার জিন, তোমার বাবারও হচ্ছে তোমার সেম জায়গায় চুলের কালার নিয়ন্ত্রণ করার জিন। তো যে মানে তোমার শুক্রাণু থেকে যে ইয়াটা আসছে, যে ক্রোমোজোমটা আসছে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার অ্যালিল। এটা আর এটা একে অপরের অ্যালিল, দ্যাটস ইট। এটা এটা একে অপরের অ্যালিল। এরা দুইটাই কি করে? চুলের কালারকে কন্ট্রোল করে। এখন চুলের কালারটা কি এই মানে তোমার এই কালো জিনেরটাতে দিয়ে মেইনলি প্রকাশ পাবে, নাকি তোমার সাদা জিন দিয়ে প্রকাশ পাবে? এটা এটা ডিপেন্ড করে তোমার জিনের উপরে, ডমিনেন্ট জিন না রিসেসিভ জিন কোনটার উপরে, ঠিক আছে। এগুলো একটু জটিল, এগুলো লাগবে না। অ্যালিল জিনিসটা বুঝতে পারছি, কিন্তু তোমরা আমাকে সেটা বলো, দ্যাটস ইট, ঠিক আছে। বুঝতে পারছি অ্যালিল জিনিসটা, বুঝতে পারছি যে সেম জায়গায় থাকবে। ওকে, তাহলে তোমার যে কালো সাদা কোনোটা যে কোনো একটা হবে, হয় কালো হবে না সাদা হবে, বুঝছো, এর বাইরে হবে না। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে জিন অ্যালিল, ঠিক আছে। আচ্ছা, এখন কি করবো বলো, ক্লাসে তো বুঝাইতেই হবে। তো ইভলিউশন অ্যাকচুয়ালি কি? ইভলিউশন জিনিসটা হচ্ছে, আমি তোমাকে আবার বলতেছি, এই যে আমার হিউম্যান বিং এর
এই জায়গাতে ধরো 11 নাম্বার ক্রোমোজোমের এই জায়গাতে আমার চুলের কালার নিয়ন্ত্রণ হবে, ব্যাস। চুলের জিন ফিক্সড, এটা আমার হিউম্যান বিং এর জন্য ফিক্সড। এক্সাক্ট ডেফিনেশনটা তোমাদের বইতেও দেওয়া নাই, আমার নিজের ইংলিশটা এক্স্যাক্টলি মনে নাই, ঠিক আছে, আমি বাংলাটা বলছি তোমাদেরকে, জাস্ট বেসিকটা মনে রাখো, ঠিক আছে, এটা তোমাদের বইতেও নাই। ফাদার মাদার দুজনের ভিতর ডমিনেন্ট জিন থাকে। ডমিনেন্ট জিন যে কোনো একজনের মধ্যে থাকবে, শুধু ডমিনেন্ট জিন আমাদের বাংলাদেশের জন্য ডমিনেন্ট জিন ব্ল্যাক কালার চুল, বুঝতে পারছো? তোমার বাবা মা দুজনের যদি ব্ল্যাক কালার চুল থাকে, তোমার ছেলেরও চুল মানে ছেলে বা মেয়ের চুল ব্ল্যাক হবে। আচ্ছা, তাহলে অ্যালিল জিনিসটা কি? অ্যালিল জিনিসটা হচ্ছে কি, তোমার হিউম্যান বিং এর ধরো তোমার 11 নম্বর ক্রোমোজোমের এই জায়গাটাতে চুলের জিন থাকবে, এটা ফিক্সড। তারপরে ধরো তোমার হিউম্যান বিংস এর 21 নাম্বার ক্রোমোজোমের এই জায়গাটা ধরো হাইটের জিন থাকবে, এটা ফিক্সড, বুঝতে পারছো? যদি এই 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 তোমার হাইটের জিনটা যদি এইখানে চলে যায়, সেটা আর হিউম্যান বিং এর জিন হবে না, সেটা অন্য কোনো জিনিসের, সেটা অন্য কোনো স্পেসিসের জিন হবে, বা অন্য কোনো স্পেসিসের অ্যালিল হবে। বুঝতে পারছি ব্যাপারটা? ব্যাপারটা কি বুঝতে পারছি? ও লাল চুল হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা সময় পাইলে করবো, এক্সপ্লেন করবো। আমি তোমাকে ব্যাপারটা আরেকটু বুঝাই, ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তোমাকে ইভলিউশনটা কেন হয় এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি, যে এই যে তোমরা বলি, এই যে আমরা বলি যে তোমার অ্যাডাপ্টেশন হয়, অ্যাডাপ্টেশন হওয়ার কারণে তোমার এই যে নতুন স্পেসিস তৈরি হইতেছে, এটা অ্যাকচুয়ালি হয় কিভাবে? অ্যালিল গুলার চেঞ্জ হয়ে যায়, অ্যালিল গুলার পজিশনের চেঞ্জ হয়ে যায়, বুঝছো? আমি তোমাকে একটু আগে কি বললাম, আমার হিউম্যান বিং, ঠিক আছে, আমার হিউম্যান বিং এর এত নাম্বার ক্রোমোজোমের এই জায়গাটাতেই আমার চুলের জিন আছে, এই জায়গা থেকে যদি আমার চুলের জিনটা এই জায়গা চেঞ্জ করে যদি এই জায়গায় চলে যায়, তাহলে আমার এই পুরা ক্রোমোজোমটা আর হিউম্যান ক্রোমোজোম থাকবে না, এটা অন্য একটা স্পেসিসের ক্রোমোজোম হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আমার হিউম্যান বিং এর জন্য চুলের জিন এই জায়গাতেই থাকবে। তো আমার যে ইভলিউশনটা হয়, ইভলিউশনটা কিভাবে হয় জানো? ইভলিউশনটা হয় অ্যালিল গুলার মিউটেশন হয়। মিউটেশন মানে কি? মিউটেশন মানে চেঞ্জ, মিউটেশন মানে চেঞ্জ। অনেক 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 দিন ধরে যখন তোমার বডিতে একটা চেঞ্জ হচ্ছে, তখন তোমার এই জেনেটিক যে অ্যালিলটা, অ্যালিলের পজিশন চেঞ্জ হয়ে যায়। এখন একটা অ্যালিলের তো আর পজিশন চেঞ্জ হয় না, তোমার চুলের অ্যালিল, তোমার হেয়ারের মানে তোমার কালার, স্কিন কালারের অ্যালিল, তোমার চোখের অ্যালিল, তোমার হ্যাবিটের অ্যালিল, ঠিক আছে, তোমার ইন্টেলিজেন্সের অ্যালিল, সবকিছুর অ্যালিল একসাথে চেঞ্জ হয়। একসাথে চেঞ্জ হওয়ার কারণে আলটিমেটলি তুমি আর ওই স্পেসিসটাই থাকো না, তুমি একটা নতুন স্পেসিস হয়ে যাও। বুঝতে পারছি? তোমার ইভলিউশনটা এক্স্যাক্টলি এভাবেই হয়, অ্যালিল দিয়ে হয়। বুঝতে পারছো? রেডিও অ্যাক্টিভিটিতে গেলে সব মানুষ হবেন না, না এটা আমি বলবো, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি হইলে তো তোমার দুই একটা চেঞ্জ হয়, আমি এখানে সবগুলা চেঞ্জের কথা বলছি, বুঝছো? সবগুলা জিনের চেঞ্জ হয়ে যায়, হুট করে সবগুলা জিনের চেঞ্জ হয়ে যায়, একটু একটু করে করে একটু একটু করে করে সবগুলা জিনের চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? তো তোমার এই ইভলিউশনটা এক্স্যাক্টলি এভাবেই হচ্ছে। তোমার ধরো 10 বছর আগে একটা, তোমার 10 বছর আগে তোমার চুলের যে অ্যালিল সেটা চেঞ্জ হইলো, ঠিক আছে, 2 বছর পরে সেটার তোমার ইন্টেলিজেন্সের অ্যালিলটা চেঞ্জ হইলো, 5 বছর পরে হচ্ছে তোমার স্কিন কালারের অ্যালিলের চেঞ্জ হইলো, এরকম করে করে তোমার 100 বছর পরে দেখা গেল ওই স্পেসিসটার অনেকগুলো অ্যালিলের চেঞ্জ হয়ে গেছে, তখন সে আর স্পেসিসটাই থাকে না, সে একটা নতুন স্পেসিসে কনভার্ট হয়। এই কারণে আমরা বলি যে ইভলিউশন অনেক লেন্দি একটা প্রসেস। এক্স্যাক্টলি, ইভলিউশন হচ্ছে জিনের চেঞ্জ এবং অনেক লেন্দি একটা চেঞ্জ, বছরের পর বছর, ঠিক আছে, হইতে হইতে সে একটা নতুন একটা স্পেসিস হয়ে যায়। পাঁচশো এখানে জাস্ট, এখানে একদম বেসিক কথাবার্তা, এখানে বেশি কিছু দেওয়া নাই, জাস্ট একটু একবার রিডিং পড়ে নিই, যে আমি তোমাকে এখানে মেইন জিনিসটা বুঝাই দিছি, হ্যাঁ, যে অ্যালিল গুলার চেঞ্জ বা জিনের যে চেঞ্জ, সেটার কারণে হচ্ছে তোমার ইভলিউশন হয়। ডেফিনেশন, ইভলিউশনের ডেফিনেশন ইজ গিভেন বাই জিন অ্যালিল, ওয়ান স্পেসিফিক জিন ক্যান রিমেইন ইন মোর দেন ওয়ান ফর্ম, এটা লাগবে না, ঠিক আছে, আর দ্য ইচ অ্যান্ড এভরি ফর্ম অফ দ্যাট জিন ইজ কল্ড ইজ অ্যালিল according to the Curtis Bums। এই লাইনটা তোমাদের লাগবে, দ্য ডেফিনিশন অফ ইভলিউশন, এটা তোমরা একটু নোট করতে পারো চাইলে, বা তোমাদেরকে তো পিডিএফ দিয়ে দেওয়াই হবে। চেঞ্জ হইতে হইতে না আমরা আর হিউম্যান থাকবো না, আমরা আর হিউম্যান থাকবো না। অ্যাকর্ডিং টু দ্য কার্টিস বার্নস, দ্য মডার্ন ডেফিনিশন অফ ইভলিউশন ইজ দ্য চেঞ্জ অফ দ্য জিন অ্যালিল ফ্রিকোয়েন্সি। দেখছো, দেখো কি লিখছে, ইভলিউশনের চেঞ্জ কি, চেঞ্জ অফ দ্য জিন অ্যালিল ফ্রিকোয়েন্সি, মানে অনেকগুলা, ঠিক আছে, চেঞ্জ অফ দ্য জিন অ্যালিল ফ্রিকোয়েন্সি ফ্রম জেনারেশন টু জেনারেশন উইদিন দ্য স্পেসিস মোর আর লেস সিমিলার ইন নেচার। মোট কথা এই মেইন জিনিসটাই, যে জিন অ্যালিলের চেঞ্জের হওয়ার কারণে জেনারেশন থেকে জেনারেশনে এই ইভলিউশনটা হচ্ছে। এটা তোমাদের ডেফিনেশন, একটু তোমরা একটু লিখে রাখো, বা পিডিএফ তো দিয়ে দেওয়াই হবে। হ্যাঁ হ্যাঁ রে বাবা, ব্রেক দিব, এখনই ব্রেক দিব, ঠিক আছে। আচ্ছা দেখো, অরিজিন অফ লাইফ,
এইখানে এটা এটা তোমাদের লাগবে না, জাস্ট একটু করে দেখো কি হয়েছে। দেখো সবার ফার্স্টে কি আসছে, দেখছো সবার ফার্স্টে হচ্ছে তোমার একেবারে নর্মাল সায়ানোব্যাকটেরিয়া আসছে, ঠিক আছে, একেবারে নর্মাল সায়ানোব্যাকটেরিয়া আসছে। সেখান থেকে কি তৈরি হয়েছে, ছোট্ট ছোট্ট প্ল্যান্টস তৈরি হয়েছে, ছোট্ট প্ল্যান্টস তৈরি হয়েছে, প্রোটোজোয়া তৈরি হয়েছে। প্রোটোজোয়া থেকে দেখো স্পঞ্জ, স্পঞ্জ থেকে দেখো তোমার স্পঞ্জ হচ্ছে কোন পর্বের, পরিফেরা, পরিফেরা ফাইলামের। সেখান থেকে কি আছে, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এরকম করে করে একটু 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 উন্নত হইতে হইতে কি তৈরি হয়েছে আলটিমেটলি, ভার্টিব্রা, সবচেয়ে উন্নত। ভার্টিব্রারও সবচেয়ে কম, মানে ভার্টিব্রার ভিতরেও সবচেয়ে কম উন্নত ছিল ফিশেস, বা ফিশেসের থেকে তৈরি হয়েছে অ্যামফিবিয়া বা ব্যাং। এরপরে তৈরি হয়েছে রেপটাইলস, রেপটাইলস এর পরে হচ্ছে বার্ড। হ্যাঁ, ডাইনোসর কিন্তু রেপটাইলস ছিল। বার্ডের পরে আলটিমেটলি তৈরি হয়েছে ম্যামালস। ম্যামালস এর মধ্যে আবার অনেক রকমের ম্যামালস আছে, ঠিক আছে, এর মধ্যে আলটিমেটলি সবচেয়ে উন্নত ম্যামালস হচ্ছে আমরা, দেখছো। এইখান থেকে দেখো, এইখান থেকে আলটিমেটলি আসছে কি, এইটা। আবার দেখো প্ল্যান্টস, আবার দেখো ওয়ার্ম, ঠিক আছে। প্ল্যান্টস থেকে কি আসছে, সব ফার্স্টে আসছে সিউইড, সিউইড থেকে দেখো নারকেল গাছ টাইপের ছোটগুলা। এরপর থেকে দেখো একেবারে মেসোফাইটিক, একেবারে বড় বড় আম গাছ, জাম গাছ, এগুলো আসছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার বিবর্তন বা ইভলিউশনটা হয়েছে, ঠিক আছে, একটার পর একটা। দেখো এটা দেখো সবচেয়ে সিম্পল, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখো আস্তে আস্তে এই দেখো, এটার মধ্যে কিচ্ছু নাই, এটার মধ্যে একটু একটু হাত পা আছে, এটার মধ্যে লেজ আছে। আলটিমেটলি আমাদের মানুষের মধ্যে দেখো সবকিছু আছে, হাত পা মুখ চোখ সবকিছু, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্রেক নিব। ব্রেক নিয়ে আমরা আমাদের লাস্ট টপিক থিওরি অফ ডারউইন অথবা ডারউইনিজমটা পড়ে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। এটা থিওরি, প্র্যাকটিক্যাল না, ঠিক আছে। বাট প্র্যাকটিক্যালও তো তুমি প্রুফ করতেছো, তাই না, তুমি তো প্র্যাকটিক্যালও দেখতেছো। দেখো তোমার রেপটাইলস এর জিনগুলা, রেপটাইলস এর ক্রোমোজোম নাম্বার আর হিউম্যানের ক্রোমোজোম নাম্বার তো সেম না। রেপটাইলস এর অ্যালিল গুলো আর হিউম্যানের অ্যালিল গুলো কিন্তু সেম না। তুমি কি জানো কিনা আমি জানি না, তো বানর এবং গরিলা, ঠিক আছে, বানর এবং গরিলার জিনের সাথে, ঠিক আছে, মানুষের জিনের 98% মিল, সিমিলার, 98% হুবহু সেম, 98% হুবহু সেম বানর এবং গরিলার, ঠিক আছে, হুবহু সেম 98%। ইনফ্যাক্ট অ্যালিল পর্যন্ত সেম, মানে যে জায়গাগুলোতে যা কিছু আছে সেগুলো 98% সেম বানর এবং তোমার গরিলার মধ্যে। এই বাকি 2%-এর কারণেই, এর কারণে বলা হয়ে থাকে যে তোমার মানুষ হচ্ছে তোমার উন্নত। হুম, এই আর কি। আসো তাহলে, এখন কয়টা বাজে, 4টা 7 বাজে, তাই না। আমরা 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিই, 10 মিনিট পরে 4টা 15 বা 17-র দিকে আমি শুরু করবো ইনশাল্লাহ।
আচ্ছা, দেখি তো। আল্লাহ, আমি খেয়ালই করিনি, অনেকগুলা ইয়ে আসছে, কোয়েশ্চেন আসছে। হ্যাঁ হ্যাঁ, 13 জন নিয়ে আমার আসলে আইডিয়া নেই। আমরা হচ্ছে দুই বোন, দুই বোন আপু। আমরা হচ্ছে দুই বোন, হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি। এটা তো আসলে এইভাবে দেওয়াটার আমাদের কোনো নিয়ম নাই। ইয়েস সার্থক, আমি অবশ্যই তোমাকে চিনতে পারছি, কেন চিনতে পারবো না। আচ্ছা, কয়টা বাজে রে? আর 1 মিনিট, হ্যাঁ। আর 1 মিনিট পরে 4:17 থেকে হচ্ছে আমরা আমাদের লাস্ট টপিক। আর বেশি প্যারা নাই, একদমই ইজি। এখনই শেষ হয়ে যাবে, একটু পরেই, মানে তোমার আর একটু ডিসকাশন করলেই হচ্ছে তোমার শেষ হয়ে যাবে আজকের ক্লাসটা। আর কেমন আছো বলো? কি অবস্থা সবার? রোজা রেখে টায়ার্ড না? সবাইকে রোজায় ধরছে? আমার ফুল নেম আনিকা তাহসিন, আর আমার নিকনেম হচ্ছে তাসু। হুম, তোমরা আমাকে যেটা ইচ্ছা সেটা ডাকতে পারো। এই টপিকটা অনেক থটফুল, হ্যাঁ এক্স্যাক্টলি। এই টপিক মানে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মানে লাইক তোমার, না রে, আমি টিচার্স ডে তো উদ্ভাসের গেট টুগেদারে যাইতে পারিনি আনফরচুনেটলি, কারণ হচ্ছে আমার পরের দিন আমার পরীক্ষা ছিল, টার্ম ফাইনাল ছিল। তো টার্ম ফাইনাল আবার অনেক সিরিয়াস একটা পরীক্ষা, বুঝছো, তো আমি যাইতে পারি নাই আর কি। রোজার এক্সাম, আয় হায়, তা তো খুবই খারাপ অবস্থা। ঈদ কোথায় করবা? সবাই ঈদ কই করবা? যার যার বাসায়? তোমরা তো অ্যাটলিস্ট ঈদ তোমাদের বাসায় করতে পারবা, ঠিক আছে? আমার ঈদের 5 দিন পরে প্রফ, তো আমাকে হোস্টেলে করা লাগবে মা বাবা ছাড়া। জাস্ট বুঝো আমার অবস্থা। সালামি, সালামি ঠিক আছে, যদি ঈদের দিন ক্লাস দেয়, যদি ঈদের দিন ক্লাস দেয় তাহলে আমাকে সালাম করলে আমি সালামি দিব না, ঠিক আছে? আচ্ছা, 17 বেজে গেছে। আচ্ছা, আমার ফুল নেম লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি আমার ফুল নেম। আচ্ছা, এটা হচ্ছে আমার ফুল নেম, ঠিক আছে? ডারউইনিজম নামটা কে দিছে? ডারউইনিজম নামটা বিজ্ঞানীরা দিছে, ঠিক আছে? তাহলে আসো আমরা আমাদের লাস্ট টপিকটা শুরু করি। এটা তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমরা যা যা নিয়ে ডিসকাস করছি, যা যা নিয়ে মানে তোমার পড়ছি বা জানছি, সবই ছিল আমাদের বেসিকের জন্য, ঠিক আছে? তোমার, হ্যাঁ পাইছিলাম পাইছিলাম, সালামি পাইছিলাম। হ্যাঁ, তো আমরা এতক্ষণ ধরে যা যা পড়ছি সবকিছু ছিল আমাদের বেসিকের জন্য। হ্যাঁ, এই সবকিছু কিন্তু আমাদের ইয়ার জন্য ছিল না, রিটেনের জন্য ছিল না, বা আমাদের পরীক্ষা আসার মতন ছিল না। আমাদের পরীক্ষা আসার মতন টপিক হচ্ছে এটা, থিওরি অফ ডারউইন বা ডারউইনিজম। তো ডারউইনিজম বা ডারউইন, থিওরি অফ ডারউইনটা কি? থিওরি অফ ডারউইন তার মানে ডারউইনের থিওরি। তো ডারউইনটা অ্যাকচুয়ালি কে? ডারউইন হচ্ছে একটা সায়েন্টিস্ট ছিল, ডারউইন, যে কিনা ইভলিউশন নিয়ে হচ্ছে তোমার অনেক কিছু লিখে গেছে, অনেক কিছু বলে টলে গেছে। এই ডারউইনই হচ্ছে সেই নাস্তিক বেটা, ঠিক আছে, যে হচ্ছে তোমার সর্বপ্রথমে ইভলিউশনের, কি বলবো, ইভলিউশনের সূত্রপাতটা মানে যাকে দিয়ে মেনলি করা হয়েছে, ঠিক আছে? তো সায়েন্টিস্ট চার্লস রবার্ট ডারউইন কোথায় বর্ন হয়েছে? ইংল্যান্ডে তার জন্ম হয়েছে, এটা নট দ্যাট ইম্পর্টেন্ট। তো এই রবার্ট ডারউইন মেইনলি একজন নাবিক ছিল, বুঝছো, সেইলর ছিল উনি, সেইলর। হুম, একটা সেইলর ছিল উনি, হচ্ছে তোমার বিভিন্ন ধরনের আহ তোমার সেই সময়, তো তোমার সেই সময় হচ্ছে তোমার আগের কাল, তো এটা তো অনেক অনেক আগের কাল, 1809 সাল। তো সেই সময় হচ্ছে কি তোমার বিভিন্ন জায়গাতে তোমার প্রচুর তোমার ইয়া হইতো, সেইলরিং হইতো, হ্যাঁ, জাহাজ টাহাজ খুব যাইতো। হুম, তখন তোমার নদী পথের খুব ব্যবহার ছিল, নদী পথের। তো তোমার এই রবার্ট ডারউইন ছিল সেইলর। সেইলর বলতে কি, সে একটা জাহাজে কাজ করতো, অনেক ছোটবেলা থেকে সে একটা জাহাজে কাজ করতো, সেখান থেকে সে হচ্ছে তোমার সেইলর হয়ে গেছে। তো সে মনে হয় 5-6 বছর সেরকম করে বিভিন্ন মানে সেলারিং করতে করতে সে হচ্ছে তোমার অনেকগুলা দেশে সে গেছে। তোমার প্যাসিফিক এরিয়া যেগুলো বা ইউরোপের বিভিন্ন ধরনের দেশে গেছে, যার মধ্যে একটা ছিল হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। নাম শুনছো না তোমরা, গ্যালাপাগোস আইল্যান্ড, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ? যার মধ্যে একটা ছিল গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যে সে ওখানের এটা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে কিন্তু প্রচুর পরিমাণ তোমার ডাইভার্স রকমের হচ্ছে তোমার প্ল্যান্টস এবং অ্যানিমালস পাওয়া যায়, স্পেশালি বার্ডস, বুঝছো? উনি, এই ডারউইন মেইনলি হচ্ছে তোমার বার্ডস নিয়ে হচ্ছে তোমার মানে এই বিবর্তনটা দিছিল, বুঝছো? সে দেখতো কি, সে যখন জন্ম নিছে মানে তার বয়স যখন 6-7 বছর ছিল, ও যে জায়গায় জন্ম নিয়েছিল ইংল্যান্ডে, সেখানকার পাখিগুলার ঠোঁট একরকম বা সেখানকার পাখিগুলার আচার আচরণ আরেক রকম। আবার গ্যালাপাগোস আইল্যান্ডের যে পাখিগুলো ছিল, গ্যালাপাগোস আইল্যান্ডে তো প্রচুর পরিমাণ পাখি ছিল, ম্যাকাও ক্যাকাও আরো কত কিছু জানি ছিল, প্যারট, ঠিক আছে? এই প্রচুর পরিমাণ যে পাখিগুলো ছিল, সেই পাখিগুলা হচ্ছে তোমার, তাদের আবার ঠোঁট, মানে তাদের যে বিক গুলা, ঠিক আছে, তাদের বিক, তারপরে তাদের কালার্স,
তাদের উইংস সবগুলো অন্যরকম, বুঝতে পারছো? মানে তাদের কোনো মিল নাই। মানে তোমার প্যারট যেটা ছিল ওদের এলাকার প্যারট, আবার গ্যালাপাগোসের প্যারট, ঠিক আছে? দুইটার মধ্যে অনেক ডিফারেন্স। গ্যালাপাগোসের প্যারট গুলার তোমার বিক গুলা অনেক মোটা ছিল, অনেক বড় ছিল, ওদের উইংস গুলা অনেক অনেক বড় ছিল। বাট ওর এলাকার যে নর্মাল আরবান এলাকার গুলা যে প্যারট গুলা ছিল সেগুলোর আবার বিকটি কত বড় ছিল না, ঠিক আছে? হ্যাঁ, উনি অনেক অনেক কম বছর বাঁচছে, অনেক কম, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই এখানের মধ্যে এটা কেন লিখছো? ও তো ইয়া করছে তো, না না এটা ভুল লেখা হয়েছে, বুঝছো? এটা এটা ভুল লেখা হয়েছে, এটা ভুল লেখা হয়েছে, ঠিক আছে? এটা ভুল লেখা হয়েছে, তোমরা একটু বই থেকে কাইন্ডলি দেখে নিবা। হ্যাঁ, 1922। উনি 1922 কেমনে হবে? পাগল। আচ্ছা, উনি কি 119 বছর বাচ্চা নাকি? হ্যাঁ, 1922 হবে না, অন্য কিছু হবে। আই থিঙ্ক 1872 বা 82 এরকম কিছু হবে, বুঝতে পারছো? আই এম নট শিওর, একটু কাইন্ডলি গুগল থেকে দেখে নিবা। হুম। তো উনি যে তোমার যেটা বলতেছিলাম যে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে উনি 5 বছর ছিল, ভয়েস করছিল। হ্যাঁ, ভয়েজে ছিল, বন ভয়েজে ছিল। তো 5 বছর উনি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ছিল। সে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে হচ্ছে সে যখন সে ডাইভার্স যে দেখলো, মেনলি প্যারটের, বুঝছো? পাখির ডাইভার্সিটি গুলো দেখে হচ্ছে ওনার কাছে খুবই অদ্ভুত লাগছে, খুবই অ্যামেজিং লাগছে জিনিসটা। সে 5 বছরে থেকে বিভিন্ন ধরনের প্ল্যান্টস এবং বিভিন্ন ধরনের এনিমেলস গুলো হচ্ছে সে কালেক্ট করছে। এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে বিভিন্ন ধরনের সেম সেম, মানে তার এলাকার সেম সেম প্ল্যান্টস এবং সেম সেম এনিমেলস, এছাড়াও কিছু এক্সট্রা এনিমেলস যেগুলো সে দেখে নাই, সেগুলো সে কালেক্ট করছে। এবং সে যখন ব্যাক করছে, সে ব্যাক করার পরে এই ডাটা এবং স্যাম্পল গুলোকে সে একত্র করছে, করে সে খুব গবেষণা করছে, খুব মানে অনেক কিছু বের করার চেষ্টা করছে যে এই যে তোমার ডাইভার্সিটি হইতেছে, সেম দুইটা প্যারোটের মধ্যে ডাইভার্সিটি গুলো কেন হচ্ছে, এই যে তোমার ভ্যারিয়েশনস গুলো কেন হচ্ছে, এগুলা নিয়ে সে হচ্ছে রিসার্চ করা শুরু করে। ঠিক আছে, দেখো কি লিখছে। ডিউরিং হিজ ভয়েজ টু দ্য গ্যালাপাগোস আইল্যান্ড। আচ্ছা ঠিক আছে আপু, ওকে, 1882 হবে, ঠিক আছে? তোমরা একটু কারেক্ট করে নিও কাইন্ডলি। হুম। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, ডিফারেন্স, ভ্যারাইটি, ঠিক আছে? তো ডিউরিং হিজ ভয়েজ টু দ্য গ্যালাপাগোস আইল্যান্ড ইন দ্য প্যাসিফিক ওশান, হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু দ্য অ্যামেজিং ডাইভার্সিটি অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অফ দ্যাট রিজন, and he came back to England in 1837 with a vast collection of data and sample. হ্যাঁ, ওই দ্বীপ থেকে সে প্রচুর পরিমাণ পাখির স্যাম্পল, গাছের স্যাম্পল নিয়ে সে হচ্ছে ব্যাক করে সে হচ্ছে 20 বছর ধরে আরো অনেকগুলা, মানে আরো অনেক দেশ থেকে সে বিভিন্ন ধরনের জিনিসপত্র কালেক্ট করে এগুলা মিলায়, একই স্পেসিসের মধ্যে মিলায় টেলায় সে, এটা খুব ইম্পর্টেন্ট, 1859, 1859 ইয়ার, হ্যাঁ, 1859-এ সে একটা বই লেখে তার অপিনিয়ন্স গুলা নিয়ে। এই যে তোমার ডাইভার্সিটি, সেম স্পেসিসের মধ্যেও ডাইভার্সিটি, বা একটা স্পেসিসের সাথে আরেকটা স্পেসিসের এই যে তোমার ভ্যারিয়েশন, এগুলো নিয়ে সে কিছু অপিনিয়ন দেয়। সে অপিনিয়ন নিয়ে সে একটা বই বের করে, যে বইটার নাম হচ্ছে কি, খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আমি আসলে জানি না যে পিডিএফ আছে কিনা, তুমি খুঁজতে পারলে তো অবশ্যই পাবে, এখন তো সবই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই বইটা সে কোন বই লেখে? অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ভুল করা যাবে না। কত সালে লেখে? 20 বছর পরে সে সবকিছু মিলায় যখন সে একটা থিওরি দেয়, সে থিওরিটার মধ্যে সে কি করে, অরিজিন অফ স্পেসিস বা মিনস, আমি বলতেছি ন্যাচারাল সিলেকশন মানে কি আমি বলতেছি, একটু পরে আমরা বলবো। তো এই স্লাইডটা ক্লিয়ার হয়েছে তোমাদের? ক্লিয়ার হলে আমরা একটু ইয়েস লিখবো। হ্যাঁ, তো আমাদের নেক্সট স্লাইডেই, তো তোমার এই যে বই, ঠিক আছে, এই বইয়ের মধ্যে এই বিজ্ঞানী ডারউইন হচ্ছে যা যা কিছু বলেছিল, ঠিক আছে, বিজ্ঞানী ডারউইন যে যা যা অপিনিয়ন দিছে, এই সবগুলাকেই একসাথে বলা হয় থিওরি অফ ডারউইন অথবা ডারউইনিজম, বুঝতে পারছো? তো আমরা এখন এই ডারউইনিজম সম্পর্কে জানবো, যে এই যে উনি যে ন্যাচারাল সিলেকশন বললেন, ন্যাচারাল সিলেকশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ঠিক আছে? এখন আমরা দেখবো, দেখো, আমরা একটা জিনিস দেখার আগে এখানে একটা মাঠ আঁকি ছোট্ট করে। এখানে একটা মাঠ আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা বন, এটা একটা বন, এই বনের মধ্যে একটা মাঠ, ঠিক আছে? মাঠের মধ্যে হচ্ছে তোমার, ধরো তোমার এখানে হচ্ছে দুইটা বাঘ, এটা একটা বাঘ, জানি না এটা যদিও মানুষ লাগতেছে, বা ধরে নাও এটা বাঘ, ঠিক আছে? এটা হচ্ছে একটা বাঘ, ঠিক আছে? এটা একটা বাঘ, এবার এই একটা বাঘ, এটা হচ্ছে একটা পুরুষ বাঘ, এটা হচ্ছে মেয়ে বাঘ, ঠিক আছে? এই এই ছেলে মেয়ে দুইটা, মানে এই ছেলে মেয়ে, একটা হচ্ছে বাঘ, একটা হচ্ছে বাঘিনী, ঠিক আছে? এই বাঘ এবং বাঘিনী তারা বাসস্থানের জন্য তারা জায়গা খুঁজতে খুঁজতে দেখলো যে একটা বন, অমুক একটা বন, অ্যামাজনের একটা অংশ জায়গা খালি আছে, এই জায়গার মধ্যে কেউ নাই। তো ওরা খুবই খুশি হয়ে গেল,
ওরা খুবই খুশি হয়ে গেল যে ওরা ডিসিশন করলো এই জায়গাটা এখন থেকে ওদের। এবং এই জায়গার মধ্যে খুব মানে তোমার আশেপাশে এই জায়গার মধ্যে কিছু হরিণও আছে, মানে এই ওদের এলাকা থেকে একটু দূরে এখানে কিছু হরিণ আছে। প্রচুর পরিমাণ হরিণের অভয়ারণ্য, ঠিক আছে। এই তো গেল, ঠিক আছে। তাহলে দুটো, এটা একটা একটা বাঘ, এটা একটা বাঘিনী। আর আশেপাশে এদের কিছু, তো আমরা তো জানি বাঘ কি করে, বাঘ হচ্ছে মাংস খায় তাই না, হরিণ খায়। তো তোমার ওরা কি করলো, আবিষ্কার করলো যে এখানে একটা জায়গা আছে, এখানে প্রচুর পরিমাণ জায়গা আছে এবং তার পাশে মানে অনেক আদার মাংসাশী প্রাণীরা, মানে আদার মাংস জাতীয় প্রাণীরা থাকে, যেগুলো কি যারা ইজিলি খাইতে পারবে, মানে তোমার এই মানে একদম মানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটা জায়গা তারা পাইলো, ঠিক আছে। এটা আমরা জাস্ট রাখলাম। এখন আমরা পড়বো ডারউইনিজম, যে এই ডারউইনিজম জিনিসটা অ্যাকচুয়ালি কি। অ্যাকর্ডিং টু ডারউইন, এইটা কিন্তু লাগবে, বুঝছো, এই যে এই স্লাইডটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, রিটেনের জন্য প্লাস অবজেক্টিভের জন্য। এই যে তোমার অ্যাকর্ডিং টু দ্য ডারউইন, এই বিবর্তনটা অ্যাকচুয়ালি শুরু হয় কিভাবে, বিবর্তনটা শুরু হয় কিভাবে আমি বলি। এই যে ধরো একটা বাঘ এবং একটা বাঘিনী আসলো, তারা দেখলো তারা বাসস্থানের জন্য সুন্দর একটা জায়গা পাইলো এবং তাদের এখানে অনেকগুলো হরিণ আছে, তারা এটা খেয়ে বাঁচলো, ঠিক আছে। দেখো, খাওয়াও আছে, থাকার জায়গাও আছে, সবই আছে, ঠিক আছে। তো এরা কি করলো, এরা হচ্ছে খাইলো, হরিণ খাইলো, ঠিক আছে। হরিণ টরিণ খেয়ে এখানে আবার বাস করতে থাকলো। তো এরকম করে করে তারা সুখে শান্তিতে বাস করতে করতে ওদের ছেলে মেয়ে হইলো। এখন এরা তো তোমার অজ্ঞ, এরা তো তোমার পরিবার পরিকল্পনা জানে না, ঠিক আছে। তো এরকম খাচ্ছে, খাওয়ারও প্রাচুর্য, জায়গারও প্রাচুর্য, এরা কি করলো, অনেকগুলা সন্তান জন্ম দিল, অনেকগুলো ছোট ছোট বাঘ জন্ম দিল, ঠিক আছে। বাঘ জন্ম দিতেই আছে দিতেই আছে দিতেই আছে, ঠিক আছে। তো এটাই তো নিয়ম, ঠিক আছে, যে তোমার প্রাণীর নিয়ম এটাই, সে যখন একটা সুযোগ্য পরিবেশ পায় তখন সেখানে বাস করে এবং বাস করার কারণে সে কি করে, রিপ্রোডাকশন করে বা প্রজনন করে, ঠিক আছে। প্রজননের কারণে তাদের সংখ্যা বৃদ্ধি হয়। তাহলে ডারউইনের মতে, ডারউইনের মতে এই যে তোমার এই বিবর্তনের নাম্বার ওয়ান ধাপ হচ্ছে জেনারেশনের ইনক্রিজ হওয়া, বংশের ইনক্রিজ হওয়া এক্সেসিভ রেটে বংশের ইনক্রিজ হওয়া, ঠিক আছে। তাহলে বিবর্তনের প্রথম শর্ত কি বা বিবর্তনের প্রথম পয়েন্ট কি, এই যে দুইটা বাঘ আর বাঘিনী খাবার দাবার সব পাইলো, সুন্দর জায়গা পাইলো, ঠিক আছে। তো তাদের রিপ্রোডাকশন করতে করতে দেখো এক্সেসিভ রেটে তারা কি করলো, বংশ বৃদ্ধি করলো, জেনারেশন তৈরি করলো, প্রচুর পরিমাণ জেনারেশন তৈরি করলো। এখন দেখো, এই আগে এই জায়গাটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাই না, জায়গাটা কি বাড়ছে, জায়গাটা কিন্তু বাড়ে নাই। দেখো, আগে দুইটা মানুষ এই জায়গাতে থাকতে পারতো, এখন কতজন, মিনিমাম 50 জন। তাহলে জায়গাটা কমে গেল না, জায়গাটা কমে গেল না, ঠিক আছে। তোমরা কি আসো, তোমরা কি আমার কথা বুঝতেছো, একটু রেসপন্স করবা, ঠিক আছে। ওকে, আগে ছিল মাত্র একটা বাঘ একটা বাঘিনী, এবং হরিণ ছিল ধরো তোমার কয়টা, 30টা, ঠিক আছে। এই 30টা হরিণ দিয়ে তোমার এই বাঘেদের, এই দুইটা বাঘের 15 দিন চলে যাবে। কিন্তু এখন তোমার বাঘ হয়ে গেছে কয়টা, 50টা। হরিণ আছে কয়টা, 30টা। ডিয়াররাও রিপ্রোডিউস করবে, বাট ডিয়ার তো কমে গেছে না, এরা তো ডিয়ারকে মারতেছে, মেরে মেরে খাচ্ছে, ঠিক আছে। তোমার ধরো এখন আছে হরিণ কয়টা, 30টা, বাঘ আছে কয়টা, 50টা, হরিণ আছে কয়টা, 30টা। তাহলে তোমার দেখো 20টা বাঘ কিন্তু না খেয়ে থাকতে হবে। তার উপরে দেখো এই যে তোমার জায়গার অভাব, ঠিক আছে। মানুষ যত বাড়ে, এই দেখো নাম্বার ওয়ান কজ কি, জেনারেশনের ইনক্রিজ হইলো এক্সেসিভ রেটে। ইন দ্য মিন টাইম ফুড এবং শেল্টার লিমিটেড, ফুড এবং শেল্টার লিমিটেড হয়ে গেল এক্সেসিভ জেনারেশন থাকার কারণে, তাই না। মানুষ বাঘ বেড়ে গেল, খাবার কমে গেল। দেখো 30টা খাবার, বাঘ আছে 50টা। তো এখন দেখো কে কে না খেয়ে থাকবে তুমি বলো, এরা 50 জনই তো 30টা হরিণের উপর হুমড়ি খেয়ে পড়বে। যাই হোক না কেন, এনিহাও 20টা হরিণ কিন্তু না খেয়ে থাকবে, তাই না। 20টা হরিণ কিন্তু না খেয়ে থাকবে আলটিমেটলি, কারণ কি বলি সরি, 20টা বাঘ কিন্তু না খেয়ে থাকবে, কারণ হরিণ আছে 30টা, ঠিক আছে। যতই ফাইট করুক না কেন, খাবার পাবে 30টা বাঘ, বাকি 20টা বাঘ না খেয়ে থাকবে, ঠিক আছে। তাহলে তোমার নাম্বার ওয়ান হচ্ছে ইনক্রিজ ইন জেনারেশন ইন এক্সেসিভ রেট। না, এটা লাস্ট স্লাইড না, আর একটা স্লাইড আছে। এবং এর সাথে সাথে কি হলো, বাঘ বাঘের মাংস খায় না, ঠিক আছে। জেনারেশনের ইন এক্সেসিভ রেট এবং সেই সাথে ফুড লিমিটেড এবং শেল্টারও লিমিটেড। তখন তাদের কি হয়, তাদের তখন কি করতে হবে, তাদেরকে তো সার্ভাইভ করতে হবে, তাই না। তখন তাদের শুরু হয় কি, স্ট্রাগল অফ সার্ভাইভাল, স্ট্রাগল ফর সার্ভাইভাল, সার্ভাইভাল হওয়ার জন্য, বেঁচে থাকার লড়াই। কে বেঁচে থাকবে, যে খাবে না সে তো মারা যাবে, যে খাবে সে বেঁচে থাকবে, তাই না। বেঁচে থাকার লড়াই, খাবার আছে 30টা, ক্যান্ডিডেট কয়টা, 50টা, ঠিক আছে। বেঁচে থাকার লড়াই শুরু হবে। এই 30টা হরিণের যে কোনো একটা হরিণকে তাকে পাইতেই হবে। 50 জনের মধ্যে 30 জন পাবে, বাকি 20 জনকে না খেয়ে থাকতে হবে। তখন কি হবে, এই 50 জনের মধ্যে যুদ্ধ,
এই 50 জনের মধ্যে তখন ফাইট হবে, স্ট্রাগল শুরু হবে যে কে কার আগে একটা হরিণ পাবে। তো এই যে তোমার এই স্ট্রাগল, সেই স্ট্রাগলটা হইতে পারে ইন্টার স্পেসিফিক, মানে দুইটা আলাদা আলাদা স্পেসিসের মধ্যে স্ট্রাগল। এখন দেখো, বাঘও কিন্তু হরিণ খায়, আবার সিংহও কিন্তু হরিণ খায়, ঠিক আছে? এই জায়গায় তো আবার সিংহও আছে। তখন সিংহেরও টার্গেট হচ্ছে ওই 30টা হরিণ, বাঘেরও টার্গেট হচ্ছে 30টা হরিণ, ঠিক আছে? তো সিংহকেও কিন্তু স্ট্রাগল করতে হবে বেঁচে থাকার জন্য, বাঘকেও কিন্তু স্ট্রাগল করতে হবে বেঁচে থাকার জন্য, ঠিক আছে? তো তোমার কে পাবে, ঠিক আছে? তো এই স্ট্রাগলটা হচ্ছে তোমার 3 টাইপের। একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক, ইন্টার মানে দুইটা আলাদা, স্পেসিফিক মানে স্পেসিস, দুইটা আলাদা স্পেসিসের মধ্যে একটা ঝগড়া। নিজেদের, ইন্ট্রা মানে নিজেদের অন্ত ভিতরে, স্পেসিফিক মানে স্পেসিস, তাহলে ইন্ট্রা স্পেসিফিক মানে কি সেম স্পেসিসে, মানে এই যে দেখো নিজেদের মধ্যে ঝগড়া, দুইটা আলাদা প্রজাতির মধ্যে ঝগড়া, বাঘ এবং সিংহের মধ্যে ঝগড়া, আবার নিজেদের বাঘের মধ্যেও ঝগড়া এই হরিণ পাওয়ার জন্য, কে কাকে পাবে, ঠিক আছে? আবার স্ট্রাগল ইন দ্য এনভায়রনমেন্ট। এখন দেখো হুট করে ধরো একটা জলোচ্ছ্বাস হইলো, জলোচ্ছ্বাস হইলো, তখন তোমার তো এই জলোচ্ছ্বাসকে তোমার, বা একটা বন্যা হইলো, বন্যাকেও তো তোমার ইয়া করতে হবে, বন্যার মধ্য থেকেও তো তোমাকে বেঁচে থাকতে হবে, ঠিক আছে? তাহলে তোমার কি হইলো দেখো, আবার একটু ফার্স্ট থেকে পড়ি। জেনারেশনের এক্সেসিভ জন্ম, একই সাথে ফুড এবং শেল্টার লিমিটেড, শুরু হইলো তখন কি স্ট্রাগল ফর সার্ভাইভাল, বেঁচে থাকার লড়াই। এই বেঁচে থাকার লড়াই হচ্ছে তিন রকমের, সরি। একটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে লড়াই, যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, আর্থকোয়াক, এগুলোর সাথে বেঁচে থাকার লড়াই। আরেকটা হচ্ছে কি, আরো দুইটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক, মানে নিজেদের মধ্যে লড়াই, যে দেখো বাঘ আছে 50টা, খাবার আছে 30টা, 20 জনকে তো না খেয়ে থাকতে হবে, এখন কোন সেই 20 যারা না খেয়ে থাকবে, বুঝতে পারছো? আবার হচ্ছে সিংহ তো আছে, অন্য একটা প্রজাতি, ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, তার সাথেও কিন্তু ঝগড়া করে তাকে তার খাবারটা নিতে হবে, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে তোমার সার্ভাইভালের স্ট্রাগল, ঠিক আছে? এই স্ট্রাগল করে তখন একটা প্রাণী কি করে, ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল করে, এনভায়রনমেন্টাল স্ট্রাগল করে, ইন্টার স্পেসিফিক স্ট্রাগল করে সে আলটিমেটলি তার খাবারটা পায়। যে খাবারটা পাইলো সেই খাবারটা তো সে তোমার ইয়া হইলো, বেঁচে গেল। আর যে খাবারটা পেলো না, সে এরকম খাবার না পেতে না পেতে হচ্ছে কি করলো, মারা গেল, এক্সটিংক্ট হয়ে গেল, এখন দেখো, তুমি আমাকে বলো, একটা জায়গায় পরীক্ষা হয়, ঠিক আছে? একটা জায়গায় পরীক্ষা হয়, পরীক্ষায় অ্যাপিয়ার করে 100 জন, টপ করে কারা? প্রথম 3 জন বা প্রথম 10 জন টপ করে, তাই না? পরীক্ষা তো সবাই সেম কোয়েশ্চেনেই পরীক্ষা দিল, তাহলে এই 10 জন বেশি নাম্বার পাইলো কিভাবে? নিশ্চয়ই তারা কোনো না কোনো এক্সট্রা টেকনিক অ্যাপ্লাই করছে, যার কারণে তারা বাকি 90 জনের থেকে আগায় ছিল, তাই না? নিশ্চয়ই তারা কোনো না কোনো টেকনিক অ্যাপ্লাই করছে। এক্স্যাক্টলি দ্য সেম থিং, এই যে তোমার বেঁচে থাকার লড়াই বলতে আমি বুঝাচ্ছি টেকনিক অ্যাপ্লাই করা, ঠিক আছে? টেকনিক অ্যাপ্লাই করা। এই টেকনিক কেমন হইতে পারে? তুমি তোমার আরেকটা ভাইকে বললা যে ওইদিকে যাইস না, ওইদিকে কিছু নাই, এই দিকে আছে হরিণ, ঠিক আছে? তো তোমার বোকা ভাই কি করলো, এদিকে গেল, কিন্তু তুমি সুযোগে তার তার হরিণটা নিয়ে ফেললা, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেকনিক, তাই না? তুমি তাকে বোকা বানায় নিজের খাবারটা নিজে নিলা, এটা হচ্ছে একটা টেকনিক, ঠিক আছে? তো তোমার এই যে সার্ভাইভাল ফর দ্য স্ট্রাগল, এই স্ট্রাগলটা বলতেই আমি বুঝাচ্ছি টেকনিক, বিভিন্ন ধরনের টেকনিক করে এই যে তোমার এই ক্রাইসিসটা, এই ক্রাইসিসের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলা, নিজেকে অ্যাডাপ্ট করে ফেলা, ঠিক আছে? নিজেকে অ্যাডাপ্ট করে ফেলা। এখন এটা তো সবাই করতে পারবে না, যে কোনো 30 জন এই খাবারটা পাবে, সেই 30 জনের মধ্যে নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছু একটা করছে, যার কারণে সে বাকি 20 জনের থেকে আগায় ছিল, বুঝতে পারছো? এই 30টা বাঘ তো নিশ্চয়ই কিছু না কিছু করছে, যার কারণে সে কিছু সিংহ থেকে আগায় ছিল, তার নিজের কিছু 20টা বাঘ থেকে আগায় ছিল, বাঘ থেকে আগায় থেকে সে তার খাবারটা পাইছে। তো এটাকেই আমরা বলতেছি। তো এই যে তোমার এই সার্ভাইভাল, এই সার্ভাইভাল করার জন্য আমাদেরকে কি করতে হয়, অ্যাডাপ্টেশন করতে হয়, নিজেদের কিছু বিহেভিয়ার চেঞ্জ করতে হয়, নিজেদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়, এভাবে আমরা এই সার্ভাইভ করি, ঠিক আছে? এই টেকনিক গুলা কি করতে হয়, এই টেকনিক গুলা যখন একবার কেউ যখন একটা টেকনিক অ্যাপ্লাই করে ফেলে বেঁচে থাকার জন্য, যে না ভাই আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আমি এই জিনিসটা পাচ্ছি, সে কিন্তু এই টেকনিকটা বারবার বারবার অ্যাপ্লাই করবে, বারবার অ্যাপ্লাই করবে, কারণ তাকে তো বেঁচে থাকতে হবে বছরের পর বছর, ঠিক আছে? এই টেকনিকটা সে অ্যাপ্লাই করতে 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 আলটিমেটলি এটা তার অভ্যাস হয়ে যায়, ওই টেকনিকটা তার অভ্যাস হয়ে যায়, তার হ্যাবিট হয়ে যায়। এবং শুধু তাই না, সে তার থেকে যে বাচ্চা কাচ্চা হবে, তার থেকে যে সন্তান হবে, সেই সন্তানদেরকেও কিন্তু সে বেঁচে থাকার টেকনিকটা শিখায় যায়। এটা কি একটা উন্নত বৈশিষ্ট্য হবে না? তখন
ওর সন্তানরা কি করবে, আগে থেকেই একটা উন্নত বৈশিষ্ট্য, বেঁচে থাকার একটা টেকনিক তারা জেনে যাবে, একটা ডেভেলপ টেকনিক তারা জেনে যাবে। ঠিক আছে, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, একটা উন্নত বৈশিষ্ট্য, তারা একটা উন্নত একটা ডেভেলপ ক্যারেক্টারিস্টিক্স তারা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই যে তোমার এরকম বছরের পর বছর বছরের পর বছর এই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে করতে, সার্ভাইভ করতে করতে ওদের মধ্যে একটা ভেরিয়েশন তৈরি হয়ে যাবে। ওদের মধ্যে কি হবে, একটা ভেরিয়েশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একটা ভেরিয়েশন তৈরি হয়ে যাবে, ওরা ওরা ওদের জাত থেকে আলাদা হয়ে যাবে, বিকজ তারা জানে হাউ টু সার্ভাইভ। ঠিক আছে, এটাকেই আমরা বলতেছি ন্যাচারাল সিলেকশন, মানে প্রকৃতি তোমাকে সিলেক্ট করবে বেঁচে থাকার জন্য। ন্যাচারাল সিলেকশন মানে বুঝতে পারছো, প্রকৃতি তোমাকে সিলেক্ট করছে যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। যাদেরকে প্রকৃতি সিলেক্ট করে নাই তাদেরকে প্রকৃতি ওই টেকনিকটা দেওয়ার, সেই বুদ্ধিটাও দেয় নাই, সেই ইন্টেলিজেন্সটাও দেয় নাই, সে মারা গেছে। ঠিক আছে, এবং আলটিমেটলি এই সিলেকশন মানে এই প্রকৃতি যখন তোমাকে সিলেক্ট করলো এই স্ট্রাগল থেকে সার্ভাইভ করার জন্য, তুমি তখন কি করলা, তোমার সেই টেকনিক গুলা তোমার জেনারেশনকে দিলা, ওই জেনারেশন তখন তার নেক্সট জেনারেশনকে দিল, নেক্সট জেনারেশন তখন তার নেক্সট জেনারেশনকে দিল, এরকম করতে করতে লেন্দি একটা প্রসেসে ওই টেকনিকটা সে পেয়ে গেল, ওই জিনিসটা সে পেয়ে গেল। আলটিমেটলি সেখান থেকে অ্যালিলের চেঞ্জ হলো, অ্যালিলের চেঞ্জ হতে হতে একটা নতুন স্পেসিস তৈরি হলো, অরিজিন অফ দ্য নিউ স্পেসিস। ঠিক আছে, অরিজিন অফ দ্য নিউ স্পেসিস। তুমি চিন্তা করো, এই যে বিড়াল, বিড়াল কিন্তু আওয়াজ করে, আমরা মানুষরাও কিন্তু আওয়াজ করি, কিন্তু আমরা মানুষরা কিন্তু কথা বলতে পারি, বিড়াল কিন্তু কথা বলতে পারে না। বুঝতে পারছো, এভাবেই জিনিসটা আসছে। তাহলে একটু আমি আবার একটু ক্লিয়ার করি যে তোমার এটাই হচ্ছে তোমার ডারউইনিজম, যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, যে প্রকৃতি তোমাকে সিলেক্ট করছে বেঁচে থাকার জন্য। ঠিক আছে, ন্যাচারাল সিলেকশনে কি হয়, সবার প্রথমে জেনারেশনের এক্সেসিভ রেটে জেনারেশন তৈরি হয়, প্রচুর পরিমাণ তোমার সংখ্যা বৃদ্ধি হয়, এবং একই সাথে ফুড লিমিটেড হয়ে যায়, শেল্টার লিমিটেড হয়ে যায়। ফুড যেহেতু লিমিটেড, তোমাকে তো বেঁচে থাকতে হবে, তার জন্য আমাদের স্ট্রাগল ফর সার্ভাইভাল হয়। এই সার্ভাইভালটা 3 রকমের। একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক, দ্যাট মিনস তোমার অন্য একটা প্রজাতির সাথে তোমার বেঁচে থাকার লড়াই। একটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক, দ্যাট মিনস তোমার নিজের প্রজাতির সাথে বেঁচে থাকার লড়াই। একটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টের সাথে বেঁচে থাকার লড়াই। এবং এগুলা বেঁচে থাকতে, এই বেঁচে থাকার লড়াইয়ে সে বিভিন্ন ধরনের, আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, সরি, হ্যাঁ আমি বুঝাইতে বুঝাইতে আসলে পেজটাকে মেসি করে দিছে। তো এই সার্ভাইভালের জন্য সে কি করে, বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করে। এই টেকনিক অ্যাপ্লাই করতে গেলে সে তখন তার সেম স্পেসিসের মেম্বারসদের থেকে আলাদা হয়ে যায়, ভেরিয়েশন হয়ে যায়। ঠিক আছে, তার কারণ সে টেকনিক জানে হাউ টু সার্ভাইভ, তখন সে বেঁচে থাকতে পারে। এবং এটাকেই আমরা বলি ন্যাচারাল সিলেকশন, যে প্রকৃতি তোমাকে সিলেক্ট করছে বেঁচে থাকার জন্য, প্রকৃতি তোমার ভিতরে সেই ইন্টেলিজেন্সটা দিছে যাতে করে তুমি সার্ভাইভ করতে পারো। এবং সেই সেই যে সেই অ্যানিমেলটা কি করে, সেই টেকনিক গুলো জেনারেশন থেকে জেনারেশনে, জেনারেশন থেকে জেনারেশনে পাস করে, এবং আলটিমেটলি সেখান থেকে অ্যালিলের চেঞ্জ হয়, সেখান থেকে ওটা হ্যাবিট হয়ে যায়, এবং একটা নতুন স্পেসিস এবং একটা উন্নত একটা স্পেসিস তৈরি হয়। অলওয়েজ মনে রাখবা, বিবর্তনে সব সময় সিম্পল থেকে কমপ্লেক্সে যাবে, সহজ থেকে জটিল বা উন্নততে যাবে, উন্নত ক্যারেক্টারিস্টিক্সে যাবে। ঠিক আছে, এই স্লাইড থেকে আমরা বুঝতে পারছি তোমাদেরকে এটা লিখতে হবে রিটেনে। বুঝতে পারলাম না, একটু ইয়াস লিখবো। ওকে, ভেরি গুড ভেরি গুড, আমরা সবাই সুন্দর মতন বুঝতে পারছি লজিকটা। যাক, অভাবে স্বভাব নষ্ট, হ্যাঁ ঠিকই বলছো সারিম। ঠিক আছে, আচ্ছা এই তো, এটাই মোটামুটি আমাদের ধরো লাস্ট, এটা তত কিছু নাই, জাস্ট মুখে মুখে বলে দিব আমি। তো এভাবেই হচ্ছে অরিজিন অফ স্পেসিস, এটাই তো তোমার। দেখো আমি তোমাকে বলি, আচ্ছা ন্যাচারাল সিলেকশন হলো না, ধরো তোমাকে প্রকৃতি সিলেক্ট করলো, তোমাকে প্রকৃতি একটা টেকনিক দিল, ঠিক আছে, সেই টেকনিকটা অ্যাপ্লাই করে তুমি বেঁচে থাকলা, এটাকে আমরা বলতেছি ন্যাচারাল সিলেকশন। তো যেই যেই অ্যানিমেলটা বেঁচে গেল, সেও তো তোমার সার্ভাইভ করার পরে জেনারেশন তৈরি করবে, তাই না, তারও তো ছেলে মেয়ে হবে। আর সেও তো চাবে তার ছেলে মেয়েও বেঁচে থাকুক। তখন সে তার ছেলে মেয়েকেও শিখাই দিবে যে এই জিনিসগুলা করলে তুমি তুমি বেশি বেশি করে পাবা, খাবার পাবা। হ্যাঁ, এই জিনিসগুলা করলে তোমার এই সমস্যাটা হবে না, যে এই ভুলগুলো আমি করে আসছি এগুলা তুমি করবা না। বুঝতে পারছো, ও যেগুলা শিখলো সেই জিনিসগুলা সে তার জেনারেশনকে দিল, সেই টেকনিক গুলা আবার এই প্রথম জেনারেশন তার দ্বিতীয় জেনারেশনকে দিবে, সেই টেকনিক গুলা প্লাস সাথে আবার এই দ্বিতীয় জেনারেশন নতুন করে যে টেকনিক গুলা শিখছে সেগুলো আবার তৃতীয় জেনারেশনকে দিবে, তৃতীয় জেনারেশন তার বাপ দাদার টেকনিক প্লাস নিজের নেওয়ার টেকনিক গুলো চতুর্থ জেনারেশনকে দিবে। এরকম করে জেনারেশন টু জেনারেশন এই উন্নত ক্যারেক্টারিস্টিক্স আস্তে আস্তে একটা নতুন স্পেসিস বা নতুন একটা স্পেসিস ক্রিয়েট হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি অরিজিনাল স্পেসিস। একদম ইজি, ঠিক আছে, আমি আসলে কি বুঝতে পারছো। তো অরিজিনাল স্পেসিসটা কি হয় দেখো, এখানে মানে তোমার এই যে তোমার অরিজিনাল স্পেসিস অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে,
ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট যে সাইটোলজিস্ট এবং জেনেটিক্সরা কি বলছে, থিওরি অফ জেনেসিস এন্ড ইভলিউশনকে যারা ফলো করছে, বিলিভ করে যে নিউ ভ্যারাইটি, তোমার এই যে স্পেসিস যেটা ক্রিয়েট হতেছে বা নিউ যে ভ্যারাইটি আসতেছে, এই নিউ ভ্যারাইটিটা প্রডিউসড হয় তিনটা ডিফারেন্ট ওয়েজে। কি? একটা হচ্ছে বিং আইসোলেটেড ফ্রম দ্য বেসিক স্পেসিস। ওই যে বললাম বিং আইসোলেটেড ফ্রম দ্য বেসিক স্পেসিস, তুমি যখন একটা সার্ভাইভাল করার টেকনিক শিখে যাবা, তুমি তো চাবা না তোমার অন্য যারা আছে, ঠিক আছে, বা তোমার যে কম্পিটিটররা যারা আছে ওদেরকে তুমি এই টেকনিক গুলা বলতে, তখন তুমি কি করবা, তুমি আইসোলেটেড হয়ে যাবা, তোমার স্পেসিস থেকে তুমি আলাদা হয়ে যাবা। তোমার স্পেসিস থেকে তুমি আলাদা হয়ে তুমি তোমার নিজের একটা জেনারেশন তৈরি করবা, তাদেরকে তুমি বলবা, তুমি তোমার সন্তান সন্ততিকে বলবা, তুমি তোমার কম্পিটিটর যারা, যে ইন্ট্রাসেলুলার যে স্ট্রাগলটা, নিজেদের ভিতরে যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলের যে কম্পিটিটর ওদেরকে তো তুমি বলবা না সেই টেকনিক গুলা। তাহলে এভাবে হচ্ছে তোমার একটা নিউ ভ্যারাইটি তৈরি হবে। নিউ ভ্যারাইটি তৈরি হওয়ার নাম্বার ওয়ান ওয়ে কি, বিং আইসোলেটেড ফ্রম দ্য বেসিক স্পেসিস। তুমি যখন একটা টেকনিক অ্যাপ্লাই করা শিখে যাবা, তুমি তোমার বেসিক স্পেসিস থেকে আলাদা হয়ে যাবা। হ্যাঁ, বিট্রিয়াল তো এখন হচ্ছে, এখন তো সবাই বিট্রিয়াল করে, তাই না? এক্স্যাক্টলি ওয়ান কাইন্ড অফ বিট্রিয়াল, বুঝছো? তুমি তোমার স্পেসিস থেকে আলাদা হয়ে সেই সার্ভাইভাল টেকনিকটা অ্যাপ্লাই করে নিজে বেঁচে থাকার চেষ্টা করবা। কারণ তুমি যদি আরেকজনকে বলে দাও তোমার সেম স্পেসিসে, তার মানে কি, তোমার একটা খাবার নষ্ট। বুঝতে পারছো? তোমার একটা খাবার নষ্ট। এই তো গেলো একটা। দুই নাম্বারটা কি? দুই নাম্বার হচ্ছে হাইব্রিডাইজেশন। হোয়াট ডু ইউ মিন বাই হাইব্রিডাইজেশন? হাইব্রিডাইজেশনটা একটু কমপ্লেক্স। হাইব্রিডাইজেশনটা হচ্ছে কি, তোমার এই যে দেখো, তোমার বাংলাদেশি একটা মানুষ, ঠিক আছে, বাংলাদেশি একটা মানুষের সাথে ধরো আফ্রিকান আমেরিকান, ঠিক আছে, আমেরিকান একটা ছেলে, বাংলাদেশি মেয়ে আর আমেরিকান একটা ছেলে। বাংলাদেশি মেয়ের মধ্যে আলাদা কিছু নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, আবার আমেরিকার ছেলেটার কিন্তু আবার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে। এখন বাংলাদেশের মেয়ে এবং আমেরিকার ছেলের মধ্যে যখন বিয়ে হয় এবং এদের মধ্যে যখন একটা নতুন সন্তান জন্মে এদের, এই নতুন সন্তানের মধ্যে কিন্তু তোমার মানে এই বাংলাদেশি মেয়েটারও কিছু ভাইবস থাকে, আবার তোমার আমেরিকান ছেলেটারও কিন্তু কিছু ভাইবস থাকে, তাই না? তখন কি হয়, মানে দুইটা আলাদা আলাদা বংশের মধ্যে একটা মানে কি বলবো মিক্সচার হয়ে যায়। এই মিক্সচারটাকে আমরা বলতেছি হাইব্রিডাইজেশন। এই মিক্সচারটাকে আমরা কি বলি? হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো তোমার দুইটা আলাদা আলাদা ক্যারেক্টিক্যাল, হ্যাঁ, মিউটেটেড চাইল্ড, এক্স্যাক্টলি, বুঝছো? যে আর আলাদা আলাদা দুইটা টেকনিক, আলাদা আলাদা দুইটা ক্যারেক্টার্স কে তুমি একীভূত করে দিলা, একীভূত করে তুমি একটা নতুন মানে একটা উন্নত একটা বৈশিষ্ট্য ক্রিয়েট করলে, এটাকে আমরা বলতেছি হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো নতুন যে সন্তানটা সেটাই আমি বলতেছি। ধরো তোমার বাংলাদেশে একটা মেয়ে, সে তোমার কি বলবো, ধরো বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, ঠিক আছে, আমেরিকাতে কিন্তু এত বৃষ্টি হয় না। বাংলাদেশের মেয়েটা জানে কিভাবে বন্যায় বাঁচতে হয়, ঠিক আছে, আবার আমেরিকার ছেলেটা জানে যে কিভাবে তোমার কি বলবো, আমেরিকাতে তো অনেক ফাস্ট হয় সবকিছু তোমার, বলো না, আমেরিকানরা কি পারে যেটা বাংলাদেশিরা পারে না? হ্যাঁ, উইন্টার, আমেরিকাতে বরফ পড়ে, ঠিক আছে, প্রচুর বরফ পড়ে। বাংলাদেশে কিন্তু বরফ পড়ে না, ঠিক আছে। তো ভেরি গুড, হ্যাঁ ইশরাক, থ্যাংক ইউ। তো আমেরিকার ছেলেটা কিন্তু জানে যে কিভাবে বরফ থেকে বাঁচতে হয়। তো নতুন ওদের যে সন্তানটা হবে, সেই সন্তানটা কিন্তু বন্যা থেকে কিভাবে বাঁচতে হয় সেটাও জানবে, আবার বরফ থেকে কিভাবে বাঁচতে হয় সেটাও জানবে। তো দুটো উন্নত বৈশিষ্ট্য সে পেয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইব্রিডাইজেশন। একটু পরে ক্লাস এন্ড হয়ে যাবে, ওর মনে হয় খুব বোরিং লাগতেছে, ঠিক আছে। হ্যাঁ, চাইল্ডের অনেক গুণ থাকবে। এই ন্যাচারাল সিলেকশনটার মিনিংটাই এটা, যে তুমি তোমার চেয়ে উন্নত বৈশিষ্ট্য ক্রিয়েট করবা, বুঝছো? আর তিন নাম্বার থেকে হাইব্রিডাইজড স্পেসিসের মধ্যে অ্যাক্সিডেন্টালি, এটা খুবই অ্যাক্সিডেন্টাল হয় যে হাইব্রিডাইজ যখন এরকম জেনারেশন থেকে জেনারেশন হাইব্রিডাইজেশন হইতে থাকে, বুঝছো? মানে একটার পর একটা, ধরো এই যে বাচ্চাটা, এটা তো এমনি হাইব্রিডাইজ, সে যখন আরেকটা হাইব্রিডাইজেশন করে, মানে তার বাচ্চা যখন, মানে ও ধরো ও ছিল বাংলাদেশ এবং আমেরিকা, এখন ও বিয়ে করলো একটা আফ্রিকানকে, ঠিক আছে, আবার ওই আফ্রিকান থেকে আর ও থেকে যা হইলো, সে আবার বিয়ে করলো একটা ইউরোপিয়ানকে। এরকম করে যখন হাইব্রিডাইজেশনের পরে যখন হাইব্রিডাইজেশন চলতে থাকে, তখন অ্যাক্সিডেন্টালি তাদের ক্রোমোজোম কখনো বাড়ে অথবা কমতে পারে। তখন ক্রোমোজোম যদি বাড়ে বা কমে, তখন তার পুরো স্পেসিসটা চেঞ্জ হয়ে যাবে না? ধরো ক্রোমোজোম হচ্ছে 23 হিউম্যানের, অ্যাক্সিডেন্টালি বেড়ে হয়ে গেল 24 বা 26, তখন কিন্তু সে আর হিউম্যান থাকবে না, তখন সে উন্নত বৈশিষ্ট্যের কোনো কিছু হয়ে যাবে, উন্নত বৈশিষ্ট্যের একটা নতুন স্পেসিস হয়ে যাবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার থার্ড অরিজিন। তাহলে এভাবেই তোমার নতুন স্পেসিস তৈরি হয়। কি কি? নাম্বার ওয়ান, বিং আইসোলেটেড হয়ে, মানে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে ডারউইন দ্বারা। দুই নাম্বার হচ্ছে হাইব্রিডাইজেশন, এবং তিন নাম্বার হচ্ছে হাইব্রিডাইজেশন স্পেসিস গুলাতেই যদি অ্যাক্সিডেন্টালি কোনো ক্রোমোজোম বেড়ে যায়। দ্যাটস ইট। ঠিক আছে, এই স্লাইডটা বুঝতে পারছি? এই স্লাইডটা এটাই আমাদের লাস্ট বুঝার স্লাইড, ঠিক আছে, আর কিছু নাই বুঝার, এরপরে জাস্ট সিগনিফিকেন্স আছে।
ওকে, তাহলে আসো জাস্ট সিগনিফিকেন্সটা আমরা একটু। আচ্ছা, পলিগ্যামি মানে অনেকগুলা গ্যামেট। পলি মানে অনেক, পলি মানে অনেক, ঠিক আছে। গ্যামি মানে গ্যামেট, গ্যামি মানে গ্যামেট, হ্যাঁ। পলিগ্যামি মানে হচ্ছে অনেকগুলা গ্যামেট। আমরা হিউম্যান বিংরা তো মনোগ্যামেট, তাই না? আমাদের একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু থাকে। রিপ্রোডাকশন হলে হিউম্যান বিং, হ্যাঁ বার্থ হবে। হিউম্যান বিং থেকে হিউম্যান বিং এর রিপ্রোডাকশন হলে আপাতত তো আপাত দৃষ্টিতে আমরা হিউম্যান মানে বার্থই হবে, বাট আজ থেকে 100-200 বছর পরে কি যে হবে এটা আসলে আমরা জানি না, ঠিক আছে। আমিও জানি না, তুমিও জানো না যে কি হবে, ঠিক আছে। ফরেনারের সাথে একটা গরু আচ্ছা, বিয়ে করে একটা গরু তৈরি হইলো, হ্যাঁ হইতেই পারে, হইতেই পারে। আজ থেকে 100-200 বছর পরে হুট করে যে কি হবে, আজ থেকে আরো 100-200 পরে তো একটা নতুন স্পেসিস আসবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এখন এটা কি আমাদের চেয়ে উন্নত হবে? অবশ্যই উন্নত হবে, ঠিক আছে। এখন পর্যন্ত মানে বিবর্তন থেকে যেহেতু উন্নত প্রাণী তৈরি হচ্ছে, তো আমাদের থেকে উন্নত হবে, সুপার হিউম্যান হবে, বুঝছো। হ্যাঁ, ডেভেলপ চাইল্ড তৈরি হবে, বাট কথা হচ্ছে তোমার ওটা থেকে উন্নত বৈশিষ্ট্য একটু কম থাকবে, বুঝতে পারছো। হিউম্যান এবং কাউ রিপ্রোডিউস করতে পারে না। আচ্ছা আসো, আমাদের এটাই লাস্ট স্লাইড। আমরা জাস্ট একটু সাইন্টিফিক একটু রিডিং দিলাম, যে একটু দেখি যে তোমার ইভলিউশনে সার্ভাইভিং অফ দ্য স্পেসিস এর সাইগনিফিকেন্সটা কি। হ্যাঁ, ইভলিউশনের সাইগনিফিকেন্সটা কি ফর দ্য সার্ভাইভিং, হ্যাঁ এই সার্ভাইভিং এর সাইগনিফিকেন্স, যে বেঁচে থাকার জন্য ইভলিউশনের তোমার গুরুত্বটা কি। তো দেখো, ডিউরিং এমার্জেন্স অফ আ নিউ স্পেসিস থ্রু ইভলিউশন, মেনি স্পেসিস আর লস্ট ইন দ্য প্যাসেজ অফ টাইম। ঠিক আছে, দেখো যেমন ডাইনোসর, তাই না? ডাইনোসর কি করছিল? ডাইনোসর কিন্তু তোমার প্রকৃতির সাথে তাল মিলায় চলতে পারে নাই। ডাইনোসরের মধ্যে সে ন্যাচারাল সিলেকশনটা হয় নাই। ডাইনোসর তো অনেক বড় ছিল, বুঝছো, অনেক বড়, এবং এক একটা ডাইনোসরের জন্য প্রচুর পরিমাণ খাবার লাগতো। আর তখন তো তোমার অত খাবার দাবার ছিল না, আজ থেকে অনেক কয়েক কোটি বছর আগে। আলটিমেটলি খাবারের অভাবে, প্লাস হচ্ছে তোমার তখন প্রচুর পরিমাণ ইয়া হইতো, আর্থকোয়াক হইতো তখন, বুঝছো। তো ওই আর্থকোয়াকের জ্বালায় হচ্ছে তোমার আলটিমেটলি পুরা জেনারেশনটাই হচ্ছে তোমার বিলুপ্ত হয়ে গেছে। পুরো জেনারেশনটা বিলুপ্ত হয়ে গেছে। তো ডিউরিং এমার্জেন্স অফ এ নিউ স্পেসিস থ্রু ইভলিউশন, many species are lost in the passage of time. For example, dinosaurs, the species which possesses a greater ability to adapt through evolution can go far. সো আলটিমেটলি তোমার অ্যাডাপ্টেশনের কোনো বিকল্প নাই বেঁচে থাকার জন্য, বুঝছো। এই ডাইনোসররা কিন্তু অ্যাডাপ্ট করতে পারেনি ওদের পরিবেশের সাথে, এই কারণে তারা বিলুপ্ত হয়ে গেছে। এই অ্যাডাপ্টেশন করতে পারলেই তোমার ইভলিউশন হবে, ইভলিউশন করতে পারলেই তোমার নতুন স্পেসিস আসবে। আচ্ছা, সো দ্য স্পেসিস which can attain more ability to adapt with the environment and the flow of life and the demography will survive for a longer period. ঠিক আছে, ডেমোগ্রাফি মানে হচ্ছে হিউম্যান পপুলেশন। তাহলে দ্য স্পেসিস উইচ ক্যান অ্যাটেইন মানে যে স্পেসিস যত বেশি অ্যাবিলিটি রাখে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করার বা আশেপাশের পরিবেশের সাথে অ্যাডাপ্ট করার, তার হচ্ছে তোমার তত বেশি লংগিটিভিটি, সে হচ্ছে তত বেশি বাঁচতে পারবে এবং সে তত বেশি নতুন প্রজাতি দিতে পারবে। ইটস নট দ্যাট দ্য ইভলিউশন অকার্স অনলি ইন নেচার। এমন না যে ইভলিউশন শুধু নেচারেই হচ্ছে, ইভলিউশন ক্যান অলসো বি ডান ইন দ্য এক্সপেরিমেন্ট ইন দ্য ল্যাবরেটরি। ল্যাবরেটরিতেও কিন্তু তুমি চাইলে তোমার কোনো ভ্রূণকে প্রিজার্ভ করে সেখান থেকে উন্নত বৈশিষ্ট্যের মিউটেশন করায় 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 করে নতুন স্পেসিস তৈরি করতে পারবা বা ইভলিউশন তুমি করতে পারবা। দিস ইজ অলসো দ্য এভিডেন্স অফ রিয়ালিস্টিক ইভলিউশন। দেয়ার ইজ নো সাইন্টিফিক এভিডেন্স ফাউন্ড এগেইনস্ট ইভলিউশন টিল টুডে। মানে এখন পর্যন্ত যে থিওরি গুলা দেওয়া হয়েছে, ডারউইনের থিওরি, আবার ইন্টারে যে তুমি পড়বা ল্যামার্কের থিওরি, ঠিক আছে। দেয়ার ইজ নো সাইন্টিফিক এভিডেন্স ফাউন্ড এগেইনস্ট ইভলিউশন। এখন পর্যন্ত ইভলিউশনের এগেইনস্টে কেউ হচ্ছে তোমার রিলিজিয়ন বাদে হচ্ছে তোমার কেউ মানে নেগেটিভ কোনো জিনিস দেখাইতে পারে নাই। The more knowledge we gain about the biological kingdom, the more difficult it becomes to deny evolution. বুঝতে পারছো? ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের তোমাদের আজকের স্লাইড। আমরা আসো, আমাদের কয়েকটা পোল কোয়েশ্চেন আছে, আমরা সেই পোল কোয়েশ্চেন গুলা হচ্ছে অ্যান্সার করে ইয়া করে দেই। একটা মিনিট, আমি একটু পোল কোয়েশ্চেন ইয়া করে দেই। আচ্ছা, লঞ্চ করলাম, দেখি তো পোলাপাইন অ্যান্সার করো, একদম সোজা। How many plants are identified? এই তো, যাক যাক, পোলাপাইনের তাহলে মনোযোগ ছিল, বোঝা যাচ্ছে। তাই সবাই অ্যান্সার দাও, কেউ কেউ অ্যান্সার দিচ্ছ না কেন? সবাই অ্যান্সার করো। আচ্ছা, ঠিক আছে, আই এম ভেরি হ্যাপি। তোমরা 87% হচ্ছে তোমার রাইট অ্যান্সার দিতে পারছো। ঠিক আছে, রাইট অ্যান্সার দিতে পারছো। রাইট অ্যান্সার হচ্ছে 400,000, তাই না? আমরা একদম শুরুতেই পড়ছি। আচ্ছা আসো, আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই, একেবারে সোজা কোয়েশ্চেন, এইটা না পারলে রে ভাই সবাইকে মাইর। অরিজিন অফ স্পেসিস বা মিনস অফ ন্যাচারাল সিলেকশন কে লিখছে?
এই আলফ্রেড রাসেল এর নাম নাম কি আমি উচ্চারণ করছি একবারও ক্লাসে? বলতো দেখি তোরা, আমি কি আলফ্রেড রাসেলের নাম উচ্চারণ করছি একবারও? আচ্ছা, 30 সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, 86% রাইট অ্যান্সার দিছে। তো রাইট অ্যান্সার হবে ডারউইন। আমি তো বারবার বলছি এই লাইনটা, বারবার। আমরা তো পড়তেছি ন্যাচারাল সিলেকশন, আমরা পড়তেছি ডারউইনিজম। তাহলে এটা কে লিখছে? ডারউইন লিখছে। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন। হাউ মেনি টাইপস অফ স্ট্রাগলস ফর সার্ভাইভাল? এটা না পারলে মাইট, একদম মাইট, অনলাইন মাইট। সার্ভাইভাল কয়টা? তিন? এই কয়টা? চারটা? কি কি বলতো দেখি, এই যে চারটাতে টাইপ করছে আমি একটু জানতে চাই, কয়টা? সার্ভাইভাল একটা? হায় রে আল্লাহ। দেখি, ডিসঅ্যাপয়েন্টেড আমি। সব 81% মাত্র রাইট অ্যান্সার দিছে। কেউ কেউ এই, আমি একটু এতক্ষণ ধরে বলতে 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 মুখ দিয়ে ফেনা বের করে ফেললাম যে সার্ভাইভাল হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক, একটা হচ্ছে ইনফ্রা স্পেসিফিক, একটা হচ্ছে এনভায়রনমেন্ট। হ্যাঁ, পোলাপাইন ক্লাসে মনোযোগ নেই, কিছু নেই, পচার দল সব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এটার অ্যান্সার হচ্ছে 400,000। এটা হচ্ছে তোমার ডারউইন, এন্ড এটা হচ্ছে তোমার থ্রি টাইপস। বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই মানুষকে বড় করে তোলে, এবং হিয়ার ইট এন্ডস। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আজকের ক্লাসে মনোযোগটা রাখার জন্য। আমি জানি রোজা চলতেছে, রোজার মধ্যে এত টাইমে, আচ্ছা নিউক্লিওটাইডটা, হ্যাঁ আমি বলতেছি, রোজার সময় এত কষ্ট করে তোমরা ক্লাস করছো। হ্যাঁ, তোমার থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে থাকার জন্য আমার সাথে। আচ্ছা, নিউক্লিওটাইডটা নিয়ে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। গুড বাই। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে আজকে ইফতারি, হ্যাঁ, আজকে আমি, আমার একটা স্টুডেন্ট আছে, আজকে স্টুডেন্ট আমাকে দাওয়াত দিছে। আমার স্টুডেন্ট হচ্ছে, আমি জানি না তোমরা দেখছো কিনা, আমার স্টুডেন্ট চান্স পাইছে মেডিকেলে, বুঝছো? তো সে হচ্ছে আজকে আমাকে দাওয়াত দিছে, তো ওর বাসায় যাবো এখন এখান থেকেই। ঠিক আছে তাহলে। আচ্ছা, নিউক্লিওটাইডটা আমি একটু বলে যাই যে নিউক্লিওটাইড, হ্যাঁ। আচ্ছা, নিউক্লিওটাইডটা জানার আগে তোমাকে জানতে হবে নিউক্লিওসাইড কি জিনিস। দুইটা টাইপ জিনিস আছে, একটা হচ্ছে নিউক্লিওসাইড, একটা হচ্ছে তোমার নিউক্লিওটাইড। আচ্ছা, ডিএনএ, ঠিক আছে, এই তোমার এই ডিএনএ বা আরএনএ, এই ডিএনএ বা আরএনএ পড়ার জন্য আমরা তিনটা জিনিস পড়ছিলাম, তাই না? এগুলো কি কি দিয়ে তৈরি হয়? নাম্বার ওয়ান হচ্ছে সুগার, তাই না? রাইবোজ সুগার, রাইবোজ সুগার থাকে ডিএনএ এর জন্য। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ। রাইবোজ সুগার থাকে। 2 নাম্বার থাকে হচ্ছে তোমার নাইট্রোজেন বেস। আর 3 নাম্বার কম্পোনেন্টের নাম হচ্ছে ফসফেট, তাই না? আমরা জানি। তো এই তোমার, এই যে তোমার এই তিনটা কম্পোনেন্ট দিয়ে হচ্ছে তোমার ইয়া তৈরি, ডিএনএ এবং আরএনএ তৈরি। কিভাবে তৈরি হয়? সবার ফার্স্টে হচ্ছে তোমার রাইবোজ সুগারটা বসে। রাইবোজ সুগার হচ্ছে 5টা কার্বন থাকে, এটা হচ্ছে একটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, আর উপর দিয়ে এটা হচ্ছে তোমার 5 নাম্বার কার্বন। ঠিক আছে, রাইবোজ সুগারের 5টা কার্বন। আর হচ্ছে তোমার এই যে দেখো, এটা গেল 1 নাম্বার কম্পোনেন্ট। এই নাইট্রোজেন বেস কি কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এগুলো কোথায় বসে? 1 নাম্বার কার্বনের সাথে যে কোনো একটা নাইট্রোজেন বেস বসবে। 1 নাম্বার কার্বনের সাথে যে কোনো একটা নাইট্রোজেন বেস বসবে। আর ফসফেট বসবে কোথায়? ফসফেট বসবে হচ্ছে 5-এর সাথে। 1 মিনিট, হ্যাঁ, এক্সকিউজ মি। আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি, আমার একটা ফোন আসছিল। তো যেটা বলতেছিলাম, তো ডিএনএ যে তৈরি হয়, এই ডিএনএ তে কিভাবে তৈরি হয়? প্রথমে একটা রাইবোজ সুগার আসে। রাইবোজ সুগারের 1 নাম্বার কার্বন একটা নাইট্রোজেন বেস বসে, যে কোনো একটা নাইট্রোজেন বেস, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন বা থাইমিন। আর ফসফেট বসে হচ্ছে 5 নাম্বারে। আর এই যে তোমার দেখো পরপরে যে তোমার এরকম করে আমি আরেকটা আঁকি, এখানে একটা নাইট্রোজেন বেস আর এখানে তোমার ফসফেট। এই যে এরকম করে তোমার কানেকশন হয়, ঠিক আছে, এরকম করে। তো তোমার নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওটাইড হচ্ছে যে এই একটা ইউনিটকে আমরা বলি নিউক্লিওটাইড। ঠিক আছে, একটা রাইবোজ, একটা নাইট্রোজেন বেস এবং একটা ফসফেট, এই তিনটা মিলে যে জিনিসটা তৈরি করে, যে স্ট্রাকচারটা তৈরি করে, এটাকে আমরা বলি নিউক্লিওটাইড। আমি আশা রাখি তুমি বুঝতে পারছো।
হ্যাঁ, ডিএনএ তে ডি রাইবোজ সুগার হয়, হ্যাঁ, আর আরএনএ তে হচ্ছে রাইবোজ সুগার হয়, ঠিক আছে? ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ হয়, আরএনএ তে রাইবোজ হয়। আমি জাস্ট তোমাকে মেইন প্রোফর্মাটা দেখাই দিলাম, ঠিক আছে? দুইটারই স্ট্রাকচার সেম, রাইবোজ ডিঅক্সিরাইবোজ দুইটারই স্ট্রাকচার সেম। হাতের সেলের ডিএনএ আই কালার চেঞ্জ করলে তো চোখের কালার চেঞ্জ হবে না। না না না, চেঞ্জ হবে না। হ্যাঁ, না না, চেঞ্জ হবে, হ্যাঁ চেঞ্জ হবে। তোমার হাতের সেলের ডিএনএ আই কালার যদি জিনে চেঞ্জ করো, তোমার চোখের কালার চেঞ্জ হবে। তোমার বডির প্রত্যেকটা সেলেই 23 জোড়া ক্রোমোজোম, ঠিক আছে? তোমার বডির প্রত্যেকটা সেলেই 23 জোড়া ক্রোমোজোম, এগুলো সব সেম। তুমি যদি তোমার হাতের, তুমি যদি তোমার হাত থেকে একটা সেল নিয়ে, হ্যাঁ, সেই হাতের সেলের মধ্যে যে চোখের জিন আছে, সেই চোখের জিনকে তুমি চেঞ্জ করো, তাহলে তোমার আই কালার চেঞ্জ হবে, 100 বার চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকের জন্য তাহলে এখানেই থাকুক। ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আপু, আমি শুনতে পাচ্ছি। আমরা ঠিক আছে তাহলে ভাইয়া, আমাদের আজকে, আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ হলো, আর আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি আপু, ধন্যবাদ আপু আপনাকে সবাইকে এতক্ষণ অনেক আমাদের অনেক সঙ্গে থাকার ধন্যবাদ। জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, আমরা অনেক গল্প করবো, ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু। আর স্টুডেন্ট ভাই আপুরা, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। আর এখন তোমাদের যদি উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে চ্যাট বক্সে জানাতে পারো। আর একটা বিষয় হচ্ছে, তোমাদের হচ্ছে আজকে পার্ট 2 এর ক্লাস শেষ হলো, আর পার্ট 3 এর ক্লাস আমাদের 10 তারিখ থেকে শুরু হবে। এর মাঝে হচ্ছে তোমাদের উইকলি এক্সাম আছে শনিবারে। প্রত্যেকে হচ্ছে একটু লক্ষ্য রেখে যে আমাদের উইকলি এক্সামে কেউ যেন মিস না যায়, ঠিক আছে? আর হচ্ছে পার্ট 3 এর রুটিনটা প্রত্যেকে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু তোমাদের আর কারো কোনো কোশ্চেন নেই উদ্ভাস রিলেটেড, তাহলে তো এতক্ষণ আমাকে জানাতে তোমরা চ্যাট বক্সে। তাহলে আমরা এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।